আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু রবি টেন্ডিং স্কুল লাইভ ক্লাস সাপোর্টেড বাই গুড লাক স্টেশনারি। তো আজকে আমাদের আলোচনা হবে হলো আমাদের উচ্চতর গণিতের যে দ্বিতীয় অধ্যায় সেটি নিয়ে। তোমরা যারা ইতিমধ্যে ক্লাসটা জয়েন করেছো তাড়াতাড়ি ক্লাসে জয়েন করে আমাকে জানিয়ে দাও কি কোথা থেকে জয়েন করছো এবং কমেন্টের মাধ্যমে, এবং তোমরা ক্লাসে শেয়ার করে আমাকে ডান লেখো, তাহলে আমি বুঝতে পারবো যে তোমরা ক্লাসে শেয়ার করেছো। তাহলে আমরা দেরি না করে আমরা আমাদের ক্লাসের দিকে চলে যাই। তাহলে দেখি ইতিমধ্যে তোমরা আবার ক্লাসে জয়েন করেছো, তোমাদেরকে অনেক ধন্যবাদ। আচ্ছা, আমাদের সাথে মাঝারুল আছে নোয়াখালী থেকে। মাঝারুল, তুমি যেহেতু ক্লাসে জয়েন করেছো, তুমি শেয়ার করে সবাইকে জানিয়ে দাও যে ক্লাসটা আবার শুরু হয়েছে আমাদের। ওকে, ডান। এবার দেখি চট্টগ্রাম থেকে আছে আমাদের সাথে আকরাম হোসেন, মাসফি এসেছে প্রতিদিনের মতো আমাদের সাথে। তারপর আমাদের সাথে আরো আছে হুমায়রা তারাফদার। হ্যালো আপু। হ্যাঁ, তোমরা যারা ক্লাসে জয়েন করেছো ফার্স্ট ক্লাসে শেয়ার করে ডান লিখে দাও, তাহলে আমাদের কি হবে, আমাদের ক্লাসটা আরো তাড়াতাড়ি আমরা সবার মধ্যে ছড়িয়ে দিতে পারবো। তাহলে চলো আজকে আমরা আমাদের ক্লাসের যে প্রথম আলোচনা সেদিকে চলে যাই। আমাদের ক্লাসের প্রথম আলোচনাতে আমি তোমাদের কাছে একটা প্রশ্ন করেছিলাম, সেটা হলো চলক কাকে বলে। তোমরা একটু সংক্ষেপে আমাকে বলো যে চলক কাকে বলে। তোমাদের কাছে আমি চলকের সংজ্ঞাটা জানতে চাচ্ছি, বেশ বড়ভাবে বলতে হবে না, তুমি আমাকে শর্টলি যদি বলো যে তুমি চলক বলতে কি বুঝো তাহলেই চলবে, ঠিক আছে? ততক্ষণে আমি তোমাদের জন্য যে ফার্স্ট কুইজটা আছে সেটা লাগিয়ে দিচ্ছি। তো আমি যেমনটা বললাম যে আজকে আমাদের অধ্যায়ের শুরুতে প্রথম যে আলোচনাটা সেটা থাকবে হলো বহুপদী নিয়ে। তাহলে আজকে আমাদের ক্লাসের প্রথম কুইজ হলো তোমাদের জন্য এই বোর্ডে। তোমরা প্রশ্নটা একবার দেখে নাও, ঠিক আছে? আমি এখানে একটা বহুপদী দিয়েছি এবং আমি তোমাদের জিজ্ঞাসা করেছি যে এখানে মুখ্য পদ কত, মুখ্য সহগ কত, ধ্রুবপদ কত এবং মাত্রা কত। তোমরা এ বি সি ডি বলে আমাকে উত্তর বলতে থাকো। ইতিমধ্যে আমাদের সাথে আবার 300 জন জয়েন করেছে, তোমাদেরকে অনেক ধন্যবাদ। তাহলে আমরা আলোচনা শুরু করি। তোমরা ইতিমধ্যে আমি আশা করছি যে সবাই চলকের এক এক ধরনের সংজ্ঞা দিয়ে দিয়েছ। আমি তোমাদেরকে বলি চলক কাকে বলে। চলক হলো এমন একটা রাশি যে কোনো একটা দলের সবগুলো রাশিকে প্রতিনিধিত্ব করে। অর্থাৎ চলক যদি আমরা বলি এক্স, তাহলে এই এক্স রাশি দ্বারা আমরা অনেকগুলো একটা রাশি সমগ্রকে প্রতিনিধিত্ব করতে পারবো। কিভাবে? যেমন মনে করো আমাদের মনে করো কোনো টিমের ক্যাপ্টেন যেমন কোনো টিমকে প্রতিনিধিত্ব করে, ওই টিমটা কেমন সেটা বোঝায়, তেমনই চলক বোঝায় যে সে যে দলের প্রতিনিধিত্ব করছে সেই দলের সবগুলো উপাদান কেমন, ঠিক আছে? তাহলে আমাদের এক্স হলো চলক যে রাশি দ্বারা আমরা অনেকগুলো রাশি উপস্থাপন করতে পারি। তারপর আমাদের যে প্রথম প্রশ্ন আসবে সেটা হলো ধ্রুবপদ কাকে বলে। ধ্রুবপদ হলো এমন একটা রাশি যেটা নির্দিষ্ট। এটা বলা যায় যে চলক অনেকগুলো ধ্রুবপদকে প্রতিনিধিত্ব করে। মনে করো কতগুলো রাশি বললাম আমি, যে 0 থেকে x হলো এমন একটা রাশি যা 0 থেকে বড় এবং 10 থেকে ছোট, ঠিক আছে? তার মানে এটা 1 থেকে 9 পর্যন্ত রাশিগুলোকে প্রতিনিধিত্ব করছে। আর ধ্রুবপদ হলো যে কোনো একটা রাশি, সেটা নির্দিষ্ট হবে। আমি যদি বলি 9, এটা একটা ধ্রুবপদ, এটা একটা নির্দিষ্ট রাশি। আমি যদি বলি 3, এটাও একটা ধ্রুবপদ। এগুলো কিন্তু আমি এগুলো নিয়ে কেন আলোচনা করছি, এগুলো আমাদের যে ভাইভা থাকে, আমাদের হায়ার ম্যাথের ভাইভা, সেই ভাইভাতে খুবই ভালোভাবে জিজ্ঞাসা করা হয় চলক কাকে বলে, ধ্রুবপদ কাকে বলে, ডোমেইন কাকে বলে। তো আশা করি তোমরা এই ওয়ার্ডগুলো, এই সংজ্ঞাগুলো ভালোভাবে আয়ত্ত করে রাখবে আর বুঝে বুঝে আয়ত্ত করবে। বুঝে আয়ত্ত করলে কিন্তু মুখস্থ করতে হয় না, আর খুব সহজেই মনে থাকে। এবার দেখি তোমরা কারা কারা উত্তর দিচ্ছ। আচ্ছা, হ্যাঁ, এটা হায়ার ম্যাথ ক্লাস। তোমরা আমাকে বলো, এই যে আমি এখানে প্রশ্ন দিয়েছি, তোমরা আমাকে বলো কোনটা কি। এই তো এই মুহূর্তে মোহাম্মদ নূর ইসলাম আমাদেরকে উত্তর দিয়েছে, এ হলো মুখ্য পদ। আচ্ছা, আমাদের সাথে অনেকে ক্লাসে জয়েন করেছে। আচ্ছা, আমি তোমাদেরকে প্রশ্নটা আরেকবার দেখিয়ে দিই যাতে তোমরা না বলতে পারো যে আপু প্রশ্নটা ঠিকভাবে দেখিনি। তোমরা যেহেতু আবার ক্লাসে জয়েন করেছো অবশ্যই ক্লাসে শেয়ার করবে, তাহলে আজকে যত কুইজ আছে তা পেয়ে যাবে। তো ক্লাস শেয়ার করে কমেন্টে ডান লেখো যাতে আমি তোমাদেরকে ক্লাসটা দিয়ে দিতে পারি কমেন্টে গিয়ে, ঠিক আছে? আশা করি তুমি পুরোটা দেখতে পারছো। তাহলে এখন তোমরা কোশ্চেনে আনসার করতে থাকো আমি বুঝাতে। এখন আমি তোমাকে শুরুতেই বলেছি এখানে একটা বহুপদী দেওয়া আছে। আমরা যখন অনেকগুলো পদকে কিছু চিহ্ন দ্বারা এভাবে প্লাস মাইনাস চিহ্ন দ্বারা প্রকাশ করছি তখন সেটাকে আমরা একটা বহুপদী বলছি, ঠিক আছে? আর বহুপদীর ক্ষেত্রে কয়েকটা জিনিস ম্যাটার করে। একটা হলো মাত্রা। মাত্রা কি?
কোনো একটা বহুপদীতে যেই চলকের ঘাত সবচেয়ে বেশি সেটাকে বলা হয় সেই বহুপদীর মাত্রা। আশা করি তোমাদের কাছে ব্যাপারটা খুব সহজ। কোনো একটা বহুপদীতে, আমি তোমাদের জন্য একটা ছোট্ট বহুপদী লিখি, আমাদের যেটাকে বলা হয় যে দ্বিতীয় মাত্রা আদর্শ সমীকরণ। এবার দেখো, এটা হলো কিছুটা এরকম, a x স্কয়ার প্লাস bx প্লাস c, এটা একটা বহুপদী। এখানে c এর সাথে কোনো x নেই, যে রাশির সাথে কোনো চলক থাকবে না সেটাকে আমরা বলবো হলো ধ্রুবপদ। ঠিক আছে, এটা হলো আমাদের আদর্শ সমীকরণ। এখানে আমরা বললাম c হলো আমাদের ধ্রুবপদ। আর দেখো এখানে কোন রাশিটার সাথে যে ইয়াটা আছে, মানে কোন চলকের মাত্রাটা সবচেয়ে বেশি। এখানে দেখো, এখানে যেহেতু c এর সাথে কিছু নেই, আমরা ধরতে পারি c এর সাথে আছে x টু দি পাওয়ার 0, কারণ x টু দি পাওয়ার 0 এর মান হলো 1। আর আমরা দেখতে পাচ্ছি যেখানে 1 c এর সাথে গুণাকারে আছে, তাই না? আর এখানে দেখো x টু দি পাওয়ার 1, আর এটার ক্ষেত্রে হলো x টু দি পাওয়ার 2। তাহলে আমরা বলতে পারি যে এই রাশির ক্ষেত্রে যে বহুপদীর মাত্রা সেটা হলো 2, কারণ এখানে সর্বোচ্চ যে ঘাত সেটা হলো 2। তাহলে আমরা কি বলতে পারি, এখানে মাত্রা কত? মাত্রা হলো 2। এখানে যে আমাদের, আমি কি বলেছিলাম, মুখ্য পদ কত? মুখ্য পদ কোনটাকে বলবো? এই যে মাত্রা সংবলিত যে পদটা সহগ সহ, সেটাকে আমরা বলবো হলো মুখ্য পদ। এই যে দেখো a b c এগুলো কিন্তু নির্দিষ্ট সংখ্যা হবে, এগুলোকে আমরা ধ্রুবক বলবো প্রত্যেকটাকে, কিন্তু এগুলো হলো কোএফিসিয়েন্ট, সহগ। আর যেই সহগের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে x এর মাত্রা 0 হচ্ছে, যার ফলে সেটার সাথে কোনো x নেই, তাকে আমরা বলবো হলো ধ্রুবপদ। ঠিক আছে, সহগকে আমরা ইংলিশে কি বলি? সহগকে আমরা ইংলিশে বলি হলো কোএফিসিয়েন্ট। এখানে মাত্রা 2, আমরা যদি মুখ্য পদ বলি তাহলে মুখ্য পদ, এখানে আমাদের মুখ্য পদ হলো ax স্কয়ার। তারপর আমি যদি বলি এখানে ধ্রুবক কত, ধ্রুবক আমি বলেই দিয়েছি c। আর কত থাকে? আর থাকে মুখ্য সহগ। এই দেখো মুখ্য পদের সহগ কত? a। তাহলে আমরা বলে ফেললাম যে সবগুলো আনসার দিয়ে দিলাম। এখন তোমরা আমাকে বলো যে তোমরা ওইটার আনসার কি দিয়েছো। আচ্ছা, তাহলে আমি দেখতে পাচ্ছি অনেকে প্রশ্নের উত্তর দিয়েছো। আমি কিন্তু তোমাদেরকে এই প্রশ্নটা 2 বার দেখিয়েছিলাম। কেন 2 বার দেখিয়েছিলাম? যাতে তোমরা আমাকে কমপ্লেইন না করতে পারো আপু প্রশ্ন দেখিনি এর জন্য উত্তর ভুল হয়েছে দিতে। তোমরা একটু লক্ষ্য করো, তোমরা শুরুতেই x টু দি পাওয়ার 6 দেখে আমাকে বলে দিচ্ছ যেখানে বহুপদীর মাত্রা হলো x টু দি পাওয়ার 6, যার ফলে কি হচ্ছে, তুমি বাকি যে অ্যান্সারগুলো দিচ্ছ মোস্টলি ভুল হচ্ছে। কারণ তুমি যদি আমাকে মাত্রা ভুল বলো, তার মানে তুমি আমাকে মুখ্য পদ ভুল বলবে, মুখ্য সহগ ভুল বলবে, খালি ধ্রুবপদটা যেহেতু লাস্টে আছে সেটা ঠিক থাকবে। তাহলে একটু লক্ষ্য করো, এখানে কি আসলে x টু দি পাওয়ার 6 হবে মাত্রা? একটু লক্ষ্য করে দেখো, আমি তোমাদের জন্য বোর্ডে লিখে দিচ্ছি এই মাত্রাটা, বহুপদীটা। এখানে একটু দেখো, এটা মূলত হলো x টু দি পাওয়ার 6 প্লাস 3x টু দি পাওয়ার 5 মাইনাস 2x টু দি পাওয়ার 7 প্লাস 5। তাহলে তুমি একটু লক্ষ্য করে দেখো তো, এখানে সর্বোচ্চ মাত্রা কোনটা? এখানে সর্বোচ্চ মাত্রা কিন্তু 7, তাই না? তাহলে দেখো আমাদের মুখ্য পদ কত হবে, যেটা সর্বোচ্চ মাত্রা। তাহলে আমাদের মুখ্য পদ হবে এই সম্পূর্ণটা। আমাদের মুখ্য পদ হলো, আমি ব্ল্যাক পেন দিয়ে লিখি যাতে তোমরা বুঝতে পারো, মাইনাস 2x টু দি পাওয়ার 7, মাইনাস 2x টু দি পাওয়ার 7 হলো আমাদের মুখ্য পদ, কারণ মাত্রা সবচেয়ে বেশি। মুখ্য সহগ কত? তোমরা বলবে 2, ভুল, আমাদেরকে -2 বলতে হবে। আমরা আদর্শ সমীকরণটা দেখেছি না, সব প্লাস দিয়ে দেওয়া, তার মানে এখানে সহগ কত হচ্ছে? -2। তারপর বলো ধ্রুবপদ কত, এটা কারো ভুল হবে না, 5। তারপর বলো মাত্রা কত, আমরা যেহেতু শুরুর উত্তরগুলো দিতে পেরেছি তার মানে মাত্রা হবে 7। তাহলে আশা করি আমরা বুঝতে পারছি যে আমরা ভুলটা কোথায় করি। আমাদের কখনোই ওভার কনফিডেন্ট হওয়া যাবে না, অবভিয়াসলি কনফিডেন্ট থাকতে হবে যে হ্যাঁ আমরা পারবো, কিন্তু এটা না যে আমরা শুরুতেই দেখে x টু দি পাওয়ার 6 আছে সেটাকেই বলে দিলাম। এই তো ডান, এখন সবাই বলতে পেরেছেন, গ্রেট। তো তোমরা ক্লাসে আছো যারা, তারা এখনই ক্লাসে শেয়ার করো, তাহলে আজকে সবগুলো কুইজ তোমরা পেয়ে যাবে। তাহলে দেখেছো কত সহজ না? এখন আশা করি তোমাদের সবারই কুইজটা আনসার করা হয়ে গিয়েছে, যারা আনসার করনি তারা আবার আনসার করে দাও এখনই, ঠিক আছে? তাহলে এখন যেহেতু আমাদের চলক সম্পর্কে পড়া হয়ে গেল, আমরা এখন দেখব এই মাত্রাগুলোকে বিভিন্ন ভাবে দেওয়া থাকলে আমরা সেটা কিভাবে নির্ণয় করতে পারি। ঠিক আছে, তাহলে
নেক্সট পার্টে চলে যাচ্ছি। আমাদের নেক্সট পার্টে যে আলোচনা থাকবে, ততক্ষণে কিন্তু তোমাদের যদি কোনো সমস্যা থাকে আমাকে কমেন্টে জানাতে পারো, আমি সমাধান করে দিব। আমরা আমাদের এখন ক্লাসের নেক্সট পার্টে চলে যাচ্ছি। এটা আমরা দেখলাম নর্মালি যখন থাকবে তখন আমরা কি করব। এখন দেখি আমরা গুণ আকারে থাকলে কি করব। x³ + 2 ইনটু x⁵ প্লাস 3। তোমরা আমাকে বলো, আচ্ছা এখানে একটু একটা সংখ্যা দেই 5। তোমরা আমাকে বলো এই ক্ষেত্রে আমাদের মাত্রা কত এবং সহগ কত। মাত্রা এবং সহগ তোমরা আমাকে বলতে থাকো, মাত্রা কত এবং সহগ কত। এ বি আমি সহজ করে দিলাম, তোমরা আমাকে বলো মাত্রা এত সহগ এত। আমি আরেকটা দিই, তোমরা আমাকে বলো এই ক্ষেত্রে মাত্রা কত সহগ কত, আর এই ক্ষেত্রে মাত্রা কত আর সহগ কত। আমাকে দুইটার উত্তর দাও। ওকে গ্রেট, শেয়ার ডান বলছে সবাই। মাত্রা কিভাবে বের করব? রেহানা আমি মাত্র বললাম আমাদের যেই চলকের ঘাত সবচেয়ে বেশি থাকবে সেভাবে আমরা মাত্রা বের করব। যেমন এখানে আমাদের এক্স এর ঘাত সবচেয়ে বেশি কত ছিল এই বহুপদীটার মধ্যে? এক্স এর ঘাত সবচেয়ে বেশি ছিল হলো আমাদের এখানে 7, তাই না, এই রাশিটাতে। তাহলে আমরা এভাবে মাত্রা বের করলাম। এখন এই দুই ক্ষেত্রে আমরা দেখি কার ঘাত বেশি, এটা আমরা কিভাবে বের করব। তোমরা আমাকে উত্তর দিতে থাকো, ততক্ষণ আমি তোমাদের বলে দেই। যখন আমরা দেখব দুটো বহুপদী গুণ আকারে আছে, তখন আমরা যে মাত্রাগুলো আছে না সেগুলোকে যোগ করে দিব। এখানে আছে 3, এখানে আছে 5। 5 যোগ 3 হবে হলো 8, ঠিক আছে। এবং সহগের ক্ষেত্রে কি হবে? সহগের ক্ষেত্রে আমরা সহগগুলোকে গুণ করে দিব। তাহলে এখানে আমরা কি বলবো, সম্পূর্ণ বহুপদীটার আমাদের সহগ কত? আমাদের সহগ হবে হলো 5 গুণ 2, 5 দুগুণা 10। ডান, এটা আমাদের ডান। এখন আমরা এটাই চলে যাই। ভাগের ক্ষেত্রে আমরা কি করব? ভাগের ক্ষেত্রে আমরা মাত্রাগুলো বিয়োগ করে দিব। এটা কিছুটা লগারিদমের ক্ষেত্রে আমরা যেরকম মেনটেন করি না, ওই প্রসেসটা মনে রাখলে চলবে। ভাগের ক্ষেত্রে দেখো আমরা 3 - 2, তার মানে এই বহুপদী মাত্রা হবে 1। এবং আমরা যদি যাই 5/2, এই বহুপদীর সহগ হবে হলো মুখ্য পদের যে সহগ সেটা হবে 5/2। তো আশা করি তোমরা এই পার্টটা বুঝতে পেরেছো। আমি দেখি, আচ্ছা আমাকে বলেছে মাত্র এই সহগ 10, ডান। তারপর দেখি, হ্যাঁ তোমরা বলতে পেরেছো, ওকে। আচ্ছা তাহলে তোমরা বলতে পেরেছো, তাহলে আমি যেহেতু তোমরা আনসার করতে পেরেছো, আমি বুঝতে পারছি যে তোমরা জিনিসটা বুঝেছো। তাহলে আমরা নেক্সট টপিকে চলে যাই। আর যদি কেউ না বুঝে থাকে অবশ্যই আমাকে জানাবে। কেউ না বুঝে থাকলে কিন্তু আমাকে অবশ্যই জানাবে। তাহলে এখন আশা করি আমাদের যে প্রথম কুইজটা ছিল সেটা সবার হয়ে গিয়েছে। এখন আমরা চলে যাব আমাদের নেক্সট কুইজের দিকে। আমাদের নেক্সট কুইজ হলো, আমি তোমাদের জন্য বোর্ডে দিয়ে দিচ্ছি, তোমরা আমাকে বলবে যেটা আনসার কি, এবং সাথে সাথে বলবে এটা আমরা কোন প্রসেসে সলভ করব। আমাকে প্রসেসটাও বলবে। ওকে, সো এখানে লেখা আছে একটা বহুপদী দেওয়া আছে f(x) বা p(x) দেওয়া আছে। বলা হয়েছে একে যদি আমরা x-1 দ্বারা ভাগ করি তাহলে ভাগশেষ কত থাকবে। তোমরা আমাকে আগে বলো প্রসেসটা কি, আমরা কোন প্রসেসে নিয়ম নির্ণয় করব, তারপর আমাকে বলবে যে এটার আনসার কি। ঠিক আছে, আশা করি তোমরা দেখেছো। তাহলে এখন শুনো, আমরা এটা নিয়ে আলোচনা করি। প্রসেসটা তোমরা, আমি জানি তোমরা অনেক ভালো স্টুডেন্ট, তোমরা আমাকে বলেই দিবে অবশেষে প্রসেসটা কি। আমি বলে দিই তাহলে। ভাগশেষ উপপাদ্য, অবশ্যই এই জিনিসটা আমরা নর্মালি ভাগ করে 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 জানতে পারতাম। আমি জেনারেল ম্যাথের ক্ষেত্রে যেভাবে দেখিয়েছিলাম, কিন্তু আমাদের এখানে খুব সুন্দর একটা উপপাদ্য আছে, সেটা হলো ভাগশেষ উপপাদ্য, যেটার মাধ্যমে আমরা খুব সহজে এটা নির্ণয় করতে পারি। এখন আমরা একটু মনোযোগ দিয়ে শুনি। যদি f(x) বা এখানে p(x) দেওয়া আছে, আমি f(x) দিয়ে বুঝাই যে f(x) যদি একটা বহুপদী হয়, ঠিক আছে, f(x) যদি একটা বহুপদী হয় এবং তাকে যদি f(x) একটা বহুপদী হয় এবং a যদি একটা নির্দিষ্ট সংখ্যা হয়, তাহলে x - a দ্বারা ভাগ করলে x - a দ্বারা ভাগ করলে ভাগশেষ পাওয়া যাবে কত? ভাগশেষ পাওয়া যাবে হলো
ভাগশেষ হলো আমাদের কত, এটা হবে এফ অফ এ। ঠিক আছে, তাহলে একটু খেয়াল করো যে এফ অফ এক্স যদি একটা বহুপদী হয় আর এটা এ যদি একটা নির্দিষ্ট সংখ্যা হয়। আচ্ছা, এক্ষেত্রে একটা সংজ্ঞার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ জিনিস আছে। এফ অফ এক্স এ বলা হয়েছে এটা একটা অঋণাত্মক মাত্রার বহুপদী হতে হবে। অঋণাত্মক মাত্রা, এই জিনিসটা লক্ষ্য করবে। পুরো অধ্যায় জুড়েই কিন্তু এই জিনিসটা বলা হয়েছে। কি হবে? অঋণাত্মক মাত্রার বহুপদী। তাহলে এফ অফ এক্স যদি একটা অঋণাত্মক মাত্রার, অঋণাত্মক বলতে কি, অঋণাত্মক শব্দ হলো, বর্ণ হলো, আমাদের যে সংখ্যা হলো সেগুলো হলো 0 সহ যত ধনাত্মক সংখ্যা আছে সবগুলো। তাহলে এফ অফ এক্স হবে অঋণাত্মক সংখ্যার বহুপদী, মাত্রা বহুপদী। এবং এ একটা নির্দিষ্ট সংখ্যা হলে এক্স মাইনাস এ দ্বারা ভাগ করলে ভাগশেষ হবে এফ অফ এ। এফ অফ এ জিনিস ব্যাপারটা কি? যদি মনে করো আমি এখানে এক্স মাইনাস 2 দ্বারা ভাগ করি, তাহলে আমরা লিখবো এফ অফ 2। তাহলে এফ অফ 2 হলে কি হবে? এখানে এক্স এর যতগুলো রাশি আছে সবগুলোর জায়গায় 2 বসে যাবে। এটাই হলো আমাদের ভাগশেষ উপপাদ্য। তাহলে একটু লক্ষ্য করে দেখি যে এখানে আমাদের কত বলা হয়েছে, এখানে এর মান কত, তোমরা আমাকে জানাবে যেখানে এর মান কত। ঠিক আছে, তাহলে আমরা একটু লক্ষ্য করি এখানে এর মান কত, এটা আমাদের দেখতে হবে আগে। এবার দেখি, এই দেখো x মাইনাস এ, আমরা যদি x মাইনাস এ ফরম্যাটে ফালাই তাহলে এখানে এর মান কিন্তু 1 হবে। তাহলে আমরা এখন f অফ 1 বের করব, কারণ আমাদের ভাগশেষ নির্ণয় করতে হবে। তাহলে দেখি এখানে যদি আমি p দিয়েছি, আমি p বলছি, p অফ 1 হলে দেখি 36 ইন্টু 1 এর হোল স্কোয়ার মাইনাস 8x প্লাস, সরি 8x হবে না, x এর জায়গায় কি বসবে, x এর জায়গায় বসবে 1 প্লাস 5। এখন এটা আমরা হিসাব করে ফেলি। 36 আর 1 স্কয়ার গুণ করলে কত? 36 মাইনাস 8, 36 থেকে 8 বাদ দিলে কত? 28, 28 এর সাথে 5 যোগ করলে কত? 33। তাহলে আমরা দেখতে পাচ্ছি এটা आंसर হচ্ছে 33। তা আশা করি তোমরা এটা आंसर দিতে পেরেছো। আর যারা সামান্য ভুল করেছো, যারা -1 ধরেছো, আমার মনে হয় তাদের आंसर আসবে হলো 23। না, তাদের आंसर আরো বেশি আসবে। ঠিক আছে, তাহলে একটু লক্ষ্য করো। এখন অনেকে আমাকে জিজ্ঞাসা করতে পারো যে আপু এখানে তো -1 দেওয়া, মানে x -1 দেওয়া, তাহলে কেন আমরা -1 ধরলাম না, আমরা কেন 1 ধরলাম? কারণ কি, আমরা যখন নরমাল মানে রেগুলার ফরম্যাটটা দেখেছি ওখানে বলা ছিল যদি x - a থাকে তাহলে আমরা a ধরবো। তাহলে কি আমাদের x মাইনাস এর পর জিনিসটা যেটা আছে সেটা ধরবো। এখানে একটু জিনিস দেখার আছে, সেটা হলো যদি আমাদের কাছে এখানে x প্লাস এ থাকতো তাহলে আমরা কি ধরতাম? তাহলে তোমরা আমাকে বলো, যদি x প্লাস এ থাকতো তাহলে আমরা ভাগশেষ নির্ণয়ের ক্ষেত্রে কি ধরতাম? সেক্ষেত্রে আমরা ভাগশেষ নির্ণয়ের ক্ষেত্রে এটাকে মাইনাসের ফরম্যাটে নিয়ে আসতাম। ঠিক আছে, সেক্ষেত্রে এটাকে আমরা দেখি ভাগশেষ উপপাদ্য 33। ওকে, আল্লাহ, রিহানকে কেউ মেনশন করেনি, খুব খারাপ হয়েছে। রিহান তুমি চিন্তা করো না, ক্লাসের যে সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট সেটা হলো আংশিক ভগ্নাংশ, যেটা কিনা তোমার কলেজেও লাগবে। ঠিক আছে, তো সেটা নিয়ে আমরা আলোচনা করবো। এই তো মাহাজারুল আমাকে বলেছে, মাহাজারুল কিন্তু আজকে একদম শুরু থেকে একদম ফাটিয়ে ক্লাস করছে। তাহলে এক্ষেত্রে আমরা ধরবো হলো -1। তো আশা করি তোমরা এই পার্টটা বুঝতে পেরেছো। এখন তোমরা এটা যেহেতু সঠিক উত্তর দিয়েছো, আমি এটাতে টিক দিয়ে দিই। আর আবারও বলে দিই, যারা ক্লাসটা এখনই শেয়ার করবে তারা সবগুলো যে আমাদের কুইজ আছে সেগুলো পেয়ে যাবে। দিস ইজ 33 ডান। এখন আমরা চলে যাই আমাদের নেক্সট কুইজের দিকে। সো হোয়াট ইজ আওয়ার নেক্সট কুইজ? আওয়ার নেক্সট কুইজ ইজ, দেখি একটু, এবার দেখো, যদি p of a is equal to 4a to the power 4 plus 12a cube plus 7a square minus 3a minus 2 হয়, তাহলে তোমরা আমাকে বলবে যে এটার একটা উৎপাদক কোনটা। ঠিক আছে, এটা একটু টাফ একটা প্রবলেম সলভ করার জন্য, কারণ কি এটার উৎপাদক নির্ণয়ের ক্ষেত্রে মানে যাদের জানা নেই তাদের একটু কষ্ট হবে, আর যারা ম্যাথ প্র্যাকটিস করতে করতে অভ্যস্ত আছো তোমরা, তাদের করতে অতটা সমস্যা হবে না। গ্রেট, তোমরা অনেক ভালো স্টুডেন্ট আর তোমাদের পারফরমেন্স সবারই অনেক ভালো। তাহলে এখন আমরা দেখি, তাহলে এখন এই ক্ষেত্রে আমরা দেখব যে এখন আমরা এই প্রবলেমটা যেভাবে সলভ করব সেটাকে বলা হয় হলো আমাদের উৎপাদক উপপাদ্য।
উৎপাদক উপপাদ্য, আমাদের উৎপাদক উপপাদ্য। ঠিক আছে, এখন আমরা আমাদের উৎপাদক উপপাদ্য সম্পর্কে আলোচনা করছি। উৎপাদক উপপাদ্যে কি বলা হয়েছে তাহলে আমাদের সেটা জানতে হবে। আমাদের উৎপাদক উপপাদ্যে বলা হয়েছে যে যদি এফ অফ এক্স একটি বহুপদী হয়, এফ অফ এক্স বলতে আমরা কিন্তু অলওয়েজ এরকম একটা মানে ফাংশন বলা যাবে না, একটা সমীকরণ বুঝাচ্ছি, তাই না? তো এফ অফ এক্স যদি একটা বহুপদী হয় তাহলে এফ অফ এক্স যদি একটা বহুপদী হয়, একটা বহুপদী, তাহলে যদি এফ অফ এ ইজ ইকুয়াল টু 0 হয়, এফ অফ এক্স যদি একটা বহুপদী হয় এবং এফ অফ এক্স ইজ ইকুয়াল টু এ ইজ ইকুয়াল টু যদি 0 হয়, তাহলে আমরা বলতে পারি যে এক্স মাইনাস এ এই বহুপদীটির একটা উৎপাদক। ঠিক আছে, তাহলে একটু লক্ষ্য করো, আমি শুরুতে বলেছি যদি এফ অফ এক্স একটা বহুপদী হয়, সেম টার্ম আবার খাটবে, অঋণাত্মক মাত্রার বহুপদী হয় এবং এফ অফ এ মানে কি, মানে এক্স এর সবগুলো জায়গায় যদি তুমি এ বসাও তাহলে যদি সেটার মান 0 আসে, তাহলে আমরা বলতে পারবো যে এক্স মাইনাস এ এটার একটা উৎপাদক। উৎপাদক মানে কি? উৎপাদক মানে হলো যে এটা দ্বারা যদি আমরা এই বহুপদীটাকে ভাগ করি তাহলে কোনো ভাগশেষ আসবে না। এফ অফ, তার মানে দেখো ঘুরে ফিরে কিন্তু আমাদের ভাগশেষ উপপাদ্যের সাথে মিলে যাচ্ছে না। এফ অফ এ যদি 0 হয় তার মানে ভাগশেষ 0, তার মানে কি এটা কিন্তু ইমিডিয়েটলি একটা উৎপাদক হয়ে যাচ্ছে, তাই না? তাহলে এখান থেকে আমরা জেনে গেলাম যেটা কিভাবে সলভ করতে হয়। তো তোমরা আমাকে ফার্স্ট ওটা আনসার করে জানো। হ্যাঁ, ওটা একটু টাফ, ওটা একটু ট্রিকি। তো ওটা সলভ করার আগে আমরা একটা ইজিয়ার ম্যাথ সলভ করে নিই। আমি দেখি তোমাদের বই থেকে একটা ইজি ম্যাথ পাওয়া যায় নাকি, যেটা আমরা খুব সহজেই সলভ করতে পারবো। মনে করো আমি এখান থেকে সলভ করলাম হলো, হ্যাঁ আমি এটা সলভ করি। আমরা যদি এটা সলভ করি দেখি, আচ্ছা উৎপাদক উপপাদ্য। তাহলে তোমরা আমাকে বলতে থাকো ততক্ষণ এটা আনসার কি হবে। তোমাদের পুরো রাশিটা লিখতে হবে না, তোমাদের জন্য আমি কাজটা সহজ করে দিয়েছি, তোমরা খালি এ বা বি লিখবে। এখন আমরা উৎপাদক উপপাদ্য সম্পর্কে জানবো। তোমাদের বুঝিয়ে দিলাম উপপাদ্যটা কি। তাহলে এখন আমরা আমাদের বইয়ের উদাহরণের যে 12 নাম্বারটা আছে সেটা নিয়ে আলোচনা করছি। এটা খুবই একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। পি অফ এক্স ইজ ইকুয়াল টু দেওয়া আছে হলো এক্স কিউব মাইনাস 6x স্কোয়ার, ওয়েট, x কিউব মাইনাস 6x স্কোয়ার প্লাস 11x প্লাস কত, প্লাস হলো -6, এটা হলো আমাদের বহুপদী। তোমরা কিন্তু আমাকে এটারও আনসার বলে দিতে পারো, ঠিক আছে? তাহলে এই ক্ষেত্রে বলা হয়েছে আমাদের কি, আমাদের এফ অফ এ নির্ণয় করতে হবে না। তাহলে আমরা এ কোত্থেকে নির্ণয় করব? 1 2 3 4 এভাবে আন্দাজে মান বসাতে থাকবো না, আমাদের আন্দাজে মান বসাতে হবে না। আমাদের যে ধ্রুবপদটা আছে, আমরা শুরুতে এই ধ্রুবপদের যে গুণনীয়কগুলো আছে না, আমাদের যে ধ্রুবপদের যে উৎপাদকগুলো আছে, আমরা শুরুতেই সেই উৎপাদকগুলো মান বসাবো। তাহলে তোমরা আমাকে বলো যে 6 এর উৎপাদক কত? একটু লক্ষ্য করে দেখো, 6 যেহেতু এখানে মাইনাস, তাহলে আমাদের প্লাস মাইনাস দুটো মান নিতে হবে, তাই না? তাহলে দেখো 6 এর উৎপাদক হলো প্লাস মাইনাস 1, 6 এর উৎপাদক হলো প্লাস মাইনাস 1, প্লাস মাইনাস 2, প্লাস মাইনাস 3, প্লাস মাইনাস 6, এতগুলা। তাহলে আমরা কি করবো, আমরা সবচেয়ে ছোটটা থেকে শুরু করি, কারণ ছোটটা দিয়ে কাজ করা খুবই ইজি। আর যখন বললাম না আমাদের যখন প্র্যাকটিস হয়ে যাবে তখন আমাদের এত কষ্ট করতে হবে না। আমরা যদি 1 বসাই তাহলে মানটা কত আসে? আমরা যদি 1 বসাই, পি অফ 1 প্লাস 1, আমরা প্লাস 1 বসাচ্ছি, প্লাস 1 বসালে মান আসবে হলো 1 কিউব প্লাস 1 কিউব। আচ্ছা আমি একটু এক্সপ্লেইন করে লিখি, প্লাস 1 স্কোয়ার 11 ইন্টু 1 মাইনাস 6। তাহলে দেখো তো কত আসে, এখানে হলো 1, এখানে হলো 6, এই যেটা হলো প্লাস 1 এটা হলো প্লাস 11, তাহলে দুটো যোগ করলে 12, -6 যোগ করলে -12, তাহলে এটা आंसर কত আসে? এটা আসে হলো 0। তাহলে আমরা খুব সহজেই বলতে পারি যে x - 1 হলো একটা উৎপাদক। এমনই কিন্তু আরো বাকিগুলো আছে। তাহলে আমরা দেখি -1 দিয়ে, p - 1 দিলে কি হবে? -1 এর হোল কিউব,
মাইনাস 6 মাইনাস 1 এর হোল স্কোয়ার প্লাস 11 ইন্টু মাইনাস 1 মাইনাস 6। ক্যালকুলেট করে বলো এটার মান কত আসবে। দেখো এখানে আছে মাইনাস 1 এর হোল কিউব, মানে 1কে যদি আমরা মাইনাস 1কে একবার স্কোয়ার করলে কিন্তু এটার যে মাইনাস চিহ্নটা চলে যায়, কিন্তু আমরা যখন আরেকবার করবো 3 নম্বর বার, তখন দেখা যাবে যে মানে প্লাস 1 ইন্টু মাইনাস 1 হয়ে যায়, তখন কি আবার মাইনাস চিহ্নটা চলে আসে, তাহলে এটা হবে মাইনাস 1, আর এটা হবে হলো মাইনাস 6, তাহলে কত এখানে মাইনাস 7, মাইনাস 7, তাহলে দেখা যাচ্ছে পুরোটাই মাইনাস আসছে। মাইনাস 7 যোগ মাইনাস 6 হলো 6 × 12 মাইনাস 13, আবার মাইনাস 11, তাহলে কত মাইনাস 24। সো সিম্পলি তাহলে এটা আমরা দেখতে পাচ্ছি যে p অফ মাইনাস 1 ইজ নট ইকুয়াল টু 0, তার আমরা বলতে পারি p প্লাস 1 উৎপাদক না। ডান। এখন তোমরা আমাকে বলতে থাকো যে আমি যে প্রশ্নটা দিলাম সেটার আনসার কি। আশা করি তোমরা দেখতে পাচ্ছ। এখন তোমরা আমাকে বলতে থাকো ঠিক আছে, তাহলে তোমরা আমাকে প্রশ্নের উত্তর দিতে থাকো, আমি তো ওখানে দেখি কে কি আনসার দিয়েছো। আচ্ছা তাহলে আমি দেখতে পাচ্ছি অনেকেই বলেছে মাইনাস 24। আচ্ছা তোমরা এটা গুণফল বলেছো, তোমরা আমাকে এটার আনসার দাও, এ আর বি। তোমরা আমাকে যে কুইজটা দিয়েছি সেটার আনসার দাও। তোমরা কুইজের আনসার দিতে থাকো, ততক্ষণ আমি তোমাদের সলভ করে দেখাই যে কি হবে। তো আমি সলভ করার আগে তোমাদের কয়েকটা আনসার পড়ে নিব। ডান। আচ্ছা 2a - 1 2a - 1। আচ্ছা আফিয়া বলেছে তার অনেক জ্বর এসেছে, আশা করি তুমি সুস্থ হয়ে যাবে। আচ্ছা ওকে, এখানে দেখা যাচ্ছে যে আমাদের সাথে মোহাম্মদ আব্দুল হাদি আছে, সে প্রায় পুরো অঙ্কটা করে দেখিয়ে দিয়েছে। মুশফিকুর রহমান সবাই বলছে, জুই আহমেদ আছে, মুশফিকুর রহমান, আচ্ছা প্লিজ আনসার এ। ওকে, তামজিদ আহমেদ আছে আমাদের সাথে। ওকে, তোমরা সবাই বলেছো এ, তাহলে তোমরা সঠিক উত্তর দিয়েছো, কিন্তু কিভাবে সেটা আমরা একটু দেখে নিই। দেখো আমরা তো শিখলাম যে যদি x - a থাকে, কিন্তু এখানে দেখো এখানে কিন্তু x - a নেই, এখানে কিন্তু x - a থাকলে কিন্তু আমরা বলতে পারতাম a - 1, তাহলে আমরা বলতাম 1 হলো x, কিন্তু এখানে দেওয়া 2a - 1, তাহলে x কে এখানে। এক্ষেত্রে আমরা যে কাজটা করতে পারি, এটা মূলত bx - 1 এর ফরম্যাট, bx - a এর ফরম্যাটে আছে। আমরা একটু লক্ষ্য করে দেখো তো, আমরা যদি bx থেকে b কমন নেই, আমরা bx থেকে মনে করো b কমন নিলাম, তাহলে x থেকে আমরা b কমন নিয়ে নিচ্ছি আমাদের x - a ফরম্যাটে ফালানোর জন্য, এবং b থেকে কি a থেকে কি আমরা b কমন নিতে পারবো? আচ্ছা এটা কমন না থেকে আমি সহজভাবে বলি, আমি ভাগ দিলাম, bx কে যদি আমরা b দ্বারা ভাগ করি তাহলে আসে কত? bx আসে। আমরা যদি এখন a কে x দ্বারা ভাগ করি তাহলে आंसर কত আসবে? a/b, তাহলে এটা হবে হলো a/b। ডান। তাহলে কিন্তু আমাদের কাছে ওই ফরম্যাটে এই জিনিসটা আছে। তাহলে আমরা যদি 2a - 1 কে দেখি, তাহলে এটা হবে হলো 2a - 1। এখান থেকে আমরা দেখব যে আমরা যদি 2 কমন নেই, এটা হবে a - হাফ। তাহলে আমরা শর্টলি কি করব? আমরা শর্টলি হাফের মানটা ওখানে বসিয়ে দিব। এটা হলো আমাদের কাছে একটা সিম্পল হ্যাক। কি হ্যাক? আমাদের কাছে যখন অবজেক্টিভ গুলো আসবে, তখন আমরা একদম কোন উৎপাদক হতে পারে এত কিছু চিন্তা না করে অপশনের মধ্যে যে আনসারটা আমাদের মনে হয় যে হ্যাঁ এটা বেশি কনভিনিয়েন্ট, সেটার এই মানটা নিয়ে নিব, নিয়ে বসিয়ে দিব। বসানোর পর দেখব উত্তর কিন্তু মিলে যাবে। ঠিক আছে? তাহলে এখন দেখা যাচ্ছে যে তোমরা প্রায় সবাই সঠিক উত্তর দিয়েছো। তাহলে আমরা যেহেতু সঠিক উত্তর দিয়েছি, তাহলে আমরা বুঝতে পারছি যে আমরা উৎপাদক উপপাদ্য জিনিসটা বুঝি। এখন উৎপাদক উপপাদ্য জিনিসটা বুঝলে কি হবে, এরপরে কিন্তু আরো একটু বিস্তারিত আলোচনা আছে। সেই আলোচনাটা কি? সেই আলোচনাটা হলো যে তুমি একটা উৎপাদক পেয়ে গেলে, কিন্তু তোমাকে যখন প্রশ্নে বলা হয় যে বাকি উৎপাদকগুলো নির্ণয় করো, তুমি কিভাবে করবে? দেখো এখানে আছে 2a - 1, আমরা একটা উৎপাদক পেয়েছি এভাবে। এখন সম্পূর্ণ বহুপদীর মধ্যে আমাকে বলো এই বহুপদীটার মাত্রা কত। তোমরা আমাকে বলবে বহুপদীর মাত্রা কত। আশা করি তোমরা বলতে পারবে। তো বহুপদীর মাত্রা যত, আমরা ততবার এই রাশিটা লিখবো, এটাকে বাকি যে আমাদের যে উৎপাদকগুলো আছে সেগুলো বের করার জন্য। তাহলে আমরা এখানে দেখো বহুপদীর মাত্রা এখানে দেওয়া আছে হলো 4। তাহলে আমরা মূলত এই বহুপদীটাকে, এই যে উৎপাদক একটা পেয়েছি সেটাকে আমরা 4 বার লিখবো। 4 বার লিখলে কি হয়? 2a - 1
একবার লিখলাম। আচ্ছা এখান থেকে লেখা শুরু করি, না তো হবে না। 2a minus 1, 2a minus 1, 2a minus 1। এখন আমরা কি করবো একটু লক্ষ্য করো, এই বহুপদী থেকে আমরা কিন্তু এখানে একটা লাইন গ্যাপ দিয়ে এখানে 4বার লিখবো, ঠিক আছে? প্রথমে কোয়েশ্চেন তুলবো, তারপর এখানে এক লাইন গ্যাপ দিব, তারপর এটা লিখবো। লেখার পর তারপর আমাদের কাজ কি? আমাদের কাজ হলো এইটা থেকে ওই বহুপদীটা নিয়ে আসা। কিভাবে আনবো দেখো, আমরা শুরু থেকে শুরু করি। আমাদের শুরু আছে 4a⁴। তাহলে এই ক্ষেত্রে আমরা কত দ্বারা গুণ করব? তোমরা আমাকে বলো কত দ্বারা গুণ করতে হবে। আমরা যদি 2a³ দ্বারা গুণ করি তাহলে আমরা ওটা পেয়ে যাব। তাহলে আমরা 2a³ দ্বারা গুণ করলাম, তাহলে পেলাম 4a⁴ মাইনাস 2a³ মাইনাস 2a³। এখানে দেখো আমাদের কাছে আছে 12a³ মানে আমাদের 12টা a³ লাগবে, আর আমাদের কাছে আছে মাইনাস a³, 2a³। তাহলে কি আমরা যদি 14টা a³ আনতে পারি তাহলে কিন্তু আমাদের দুটো বাদ যাওয়ার পর 12টা থাকে। তাহলে আমরা কি করবো, এখানে 14টা আনবো। 14টা আনার জন্য আমরা এটাকে 7 দিয়ে গুণ করলেই হবে, প্লাস 7a², যেহেতু আমাদের কিউব লাগবে তাহলে হবে প্লাস 14a³ মাইনাস 7a²। আবার ঝামেলা, আমাদের লাগবে কত? আমাদের প্লাস 7a² লাগবে। আমাদের কাছে আছে কয়টা? আমাদের কাছে আছে মাইনাস 7a²। মাইনাস 7a² যেহেতু আছে আমাদের কত লাগবে? আমাদের আবার 14টা লাগবে। তাহলে যাতে 7টা চলে যায় এবং প্লাস 7টা চলে আসে, তাহলে এটাকে আমরা প্লাস 7a দ্বারা গুণ করি, তাহলে প্লাস 14a²। এটা কত হবে? মাইনাস 7a। এবার দেখো আবার ঝামেলা, আমাদের কাছে দেওয়া আছে হলো মাইনাস 3a, আমাদের কাছে 3টাই লাগবে। আমাদের কাছে চলে এসেছে কয়টা? আমাদের কাছে চলে এসেছে 7টা। তাহলে আমরা কি করব? আমাদের 4টা বাড়াতে হবে, 4টা বাড়াতে হবে। কারণ কি মাইনাস 7 কি ছোট এবং মাইনাস 3 হলো বড়, তাহলে আমাদের আরো 4টা লাগবে, প্লাস 4টা। তাহলে এখানে আমরা 2 দ্বারা গুণ করি, তাহলে হবে হলো প্লাস 4টা লাগলে 4a মাইনাস 2। দেখো এই হিসাবে কিন্তু আমরা এটা পেয়ে গিয়েছি উপরের রাশিটা। তো তুমি যদি যোগ বিয়োগ করো এই জিনিসগুলা তাহলে তুমি ওই রাশিটা পেয়ে যাবে। ডান, ওকে। এখন দেখো প্রত্যেকটা যে প্লাস চিহ্ন দ্বারা আলাদা করা আছে এগুলো থেকে আমি কত কমন নিতে পারি? এগুলো থেকে আমি কমন নিতে পারি হলো 2a minus 1। কমন নেওয়ার পর বাকিগুলোকে লিখে দিব যেগুলো আমরা গুণ করেছি আলাদা আলাদা করে। 2a³ প্লাস 7a² প্লাস 7a প্লাস 2। ঠিক আছে, এটা একটু জটিল, এর জন্য এটা এরকম এসেছে। তুমি এটাকে এভাবে রাখলো, এটাকে বলা যেতে পারে আমরা উৎপাদকে বিশ্লেষণ করেছি। আর যখন দেখবে কিছু কিছু ক্ষেত্রে এটাকেও আরো ভাঙানো যায়, এটাকে হয়তো এই ক্ষেত্রেও ভাঙানো যায়, বাট সেটা একটু জটিল হবে, যেটা লাইভ ক্লাসে বুঝতে পারবে না তোমরা। তাহলে এখন আমরা এই প্রবলেমটা শেষ হয়ে গেলে আমরা নেক্সট আমাদের যে প্রবলেম সেখানে চলে যাই। আমাদের নেক্সট প্রবলেমটা হলো বোর্ড কোয়েশ্চেনে আসা খুবই কি বলবো একটা ইম্পর্টেন্ট প্রবলেম এবং খুবই ফেমাস। প্রত্যেকটা যদি তুমি টেস্ট পেপার ধরো প্রত্যেকটা কোয়েশ্চেনে খ নাম্বার এই কোয়েশ্চেনটা আসাটা ম্যান্ডেটরি প্রায়। তাহলে এই কোয়েশ্চেনটা সলভ করা আমাদের জানা উচিত, কারণ কি এই কোয়েশ্চেনটা সলভ করা খুবই সহজ, জাস্ট টেকনিকটা একবার জানতে হবে। তো আশা করি তোমরা প্রশ্নটা দেখতে পেরেছো। তাহলে আমরা চলে যাই আমাদের ক্লাসের দিকে। ততক্ষণ আমি দেখি গত কুইজের আনসার কারা সঠিক দিয়েছো। যারা আনসার দিয়েছিলে তারা আবার দিয়ে দাও, তাহলে আমি দেখতে পারবো। হ্যাঁ, তো বলেছে আবার মিডল টার্ম করা যাবে, তুমি চাইলে আবার মিডল টার্ম করতে পারো, বাট যেহেতু দেখেছিলাম ওখানে কিউব আছে আমাদের মিডল টার্ম করতে একটু কষ্ট হবে, তাই না? হ্যাঁ, ওকে। কোথায় আমরা ছিলাম? আমাদের গত কুইজের আনসারটা কি? আমাদের গত কুইজ ছিল, আচ্ছা হ্যাঁ, আমাদের গত কুইজের আনসার তোমরা দিয়েছিলে। হ্যাঁ, ওটাকে মিডল টার্ম করা গেলে আমরা অবভিয়াসলি মিডল টার্ম করব, ঠিক আছে? ডান। তাহলে এখন আমরা দেখি, হ্যাঁ ওটাকে মিডল টার্ম করা গেলে আমরা অবশ্যই আবার মিডল টার্ম করব। হ্যাঁ, তাহলে এখন দেখো আমাদেরকে এখানে বলা হয়েছে, আচ্ছা আমি তোমাদেরকে প্রশ্নটা দেখি, এই প্রশ্নটা পড়ি। দেখো তাহলে এখানে প্রশ্নে বলা হয়েছে f of a হলো a³ প্লাস 5a² প্লাস 6a প্লাস 8, এবং বলা হয়েছে a মাইনাস p এবং a মাইনাস q দ্বারা ভাগ করলে ভাগশেষ একই থাকে। তাহলে এখন দেখো, তাহলে প্রমাণ করতে হবে নিচের রাশিটা হলো সমান ইজ ইকুয়াল টু 0। তাহলে এটা আমাদের প্রমাণ করতে হবে। তাহলে দেখো এখানে আমাদের শুরুতেই ভাগশেষের কথা বলে দিয়েছে। তাহলে a মাইনাস p হলে ভাগশেষ কত? a মাইনাস যদি p দ্বারা আমরা ভাগ করি তাহলে ভাগশেষ কত হবে? তোমরা আমাকে বলবে যে a মাইনাস p দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে। একটু লক্ষ্য করো, a মাইনাস p দ্বারা ভাগ করলে ভাগশেষ হবে হলো f of p, তাই না? আমরা যদি a মাইনাস p দ্বারা ভাগ করি ভাগশেষ কত? f of p না? ডান।
এখন বলা হয়েছে আবার কিউ দ্বারা ভাগ করেছিল, এ মাইনাস কিউ দ্বারা, তাহলে এই ক্ষেত্রে ভাগশেষ কত? সেম, এফ অফ কিউ। এখন বলা হয়েছে এই যে ভাগশেষ এগুলো সমান, তাহলে আমরা এখানে একটা সমান চিহ্ন দিয়ে দিই, ডান। এখন আমরা এই রাশিগুলোকে লিখে ফেলি। এই যে আমাদেরকে এ কিউবের জায়গায় সম্পূর্ণ জায়গায় আমরা ওটাকে পি লিখে দিব, এফ অফ পি এর ক্ষেত্রে। তাহলে আমি লিখি আস্তে আস্তে। এখানে দেওয়া আছে এ কিউব প্লাস 5, আচ্ছা এ কিউব দেওয়া যাবে না, এটাকে পি লিখতে হবে, 5p স্কোয়ার প্লাস 6p প্লাস 8, আর এখানে হবে হলো কিউ কিউব প্লাস 5q স্কোয়ার প্লাস 6q আর প্লাস 8। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো কাজটা আমি কিভাবে করেছি। কারো যদি কোথাও বুঝতে সমস্যা হয় অবশ্যই আমাকে লাইভে জানাবে, নয়তো কিন্তু আমাদের ক্লাসে যে লাইভ, সেটা আমাদের যে লাইভের যে একটা উদ্দেশ্য সেটা সফল হবে না। ওকে গ্রেট, আমাদের আব্দুল হাদি আবার বলে দিয়েছে। হ্যাঁ এখানে আমাদের প্রমাণ দিতে হবে, তাই না? হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ রাফিদ বিনারা যাকে পারো সবাইকে ইনভাইট দাও। তাহলে দেখো এটা হয়ে গেল। এবার একটু লক্ষ্য করো, এবার আমাদের কি করতে হবে? আমাদের প্রমাণ করতে হবে যে আমরা একটু প্রমাণের দিকে লক্ষ্য করি, যে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস পি কিউ প্লাস 5p প্লাস 5q প্লাস 6 এমন একটা জিনিস। তুমি একটু লক্ষ্য করো এখানে কিন্তু কোথাও আমাদের কিউবের কথা বলা নেই। তাহলে আমরা কি করব? কিউবগুলোকে স্কোয়ারে ভাঙাবো। কিভাবে? আমরা আগে সবগুলো রাশিকে এদিকে নিয়ে আসি। সবগুলো রাশিকে এদিকে নিয়ে আসলে কি হবে? একটু লক্ষ্য করো, আমি একটু লাইন স্কিপ মারছি, তোমরা একটু খেয়াল করো। এই দেখো আমি যে সবগুলো রাশিকে এই পাশে নিয়ে আসি, তাহলে কিউবের আগে হয়ে যাবে হলো মাইনাস, 5q এর মাঝখানে হয়ে যাবে হলো মাইনাস, 6q এর আগে হয়ে যাবে হলো মাইনাস, এবং 8 এর আগে হবে হলো মাইনাস। ডান, ইজ ইকুয়াল টু হবে 0। আমি কি করলাম? সবগুলো রাশিকে এই পাশে নিয়ে আসলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো, আমি একটু লাইন স্কিপ মেরেছি। তাহলে এখন দেখো আমাদের যে প্লাস 8 আছে আর মাইনাস 8 আছে, এটা কাটাকাটি হয়ে যাবে। আমার কাটাকাটি করতে খুবই ভালো লাগে, এটা কাটাকাটি হয়ে যাবে। এবার দেখো কিউবগুলোকে আমরা একসাথে আনি, পি কিউব মাইনাস কিউ কিউব, ডান। এবার আমরা স্কোয়ারগুলোকে একসাথে আনি, প্লাস 5 কমন রেখে আমরা স্কোয়ারগুলোকে একসাথে আনি, পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার, ডান। এখন আমরা দেখো আমরা যে এক ঘাত যেগুলোর পি আর ইয়া সেটাকে একসাথে আনি, 6 কমন রেখে পি মাইনাস কিউ। আর কিছু আছে আমাদের কাছে? আমাদের কাছে কিন্তু আর কিছু নেই, একটু লক্ষ্য করো। এবার আমরা কি বলেছিলাম? এটাকে আমরা স্কোয়ার আকারে ভাঙাবো যাতে আমাদের কাছে বুঝতে ইজি হয়। তাহলে এখানে যদি আমরা ওভাবে ভাঙাই, তাহলে আমরা সূত্রটা জানি যে এ কিউব মাইনাস বি কিউব ইজ ইকুয়াল টু এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, ডান, বি স্কোয়ার এটা। তারপর দেখো প্লাস 5, এটাকে আমরা একটু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রে ভাঙিয়ে ফেলি, পি প্লাস কিউ ইন্টু পি মাইনাস কিউ, ডান। তারপর দেখো এটাকে আমরা কিসে ভাঙাবো? এটাতে আর ভাঙাতে হবে না, এটা ঠিকই আছে। এখন একটু লক্ষ্য করো, এটা ইজ ইকুয়াল টু হলো 0। একটু লক্ষ্য করো এই জায়গাটা, একটু লক্ষ্য করো। এই যে এখানে আছে না পি মাইনাস কিউ, এখানে আছে পি মাইনাস কিউ, এখানে আছে পি মাইনাস কিউ, এখানে আছে। আমরা কি করতে পারি? আমরা যদি উভয় পক্ষকে পি মাইনাস কিউ দ্বারা ভাগ করি, 0কে পি মাইনাস কিউ দ্বারা ভাগ করো, 0কে 1001 করোড় দ্বারা ভাগ করো, আনসার আসবে 0। আমরা উভয় পক্ষকে পি মাইনাস কিউ দ্বারা ভাগ করে দিলাম। ভাগ করার পর আমাদের লাস্ট লাইনটা কিছুটা এরকম হবে। আচ্ছা আমরা ভাগ না করি, আমরা কাজটাকে একটু সহজভাবে আনি, কারণ কি আগে আমরা কমন নেই তারপর আমরা ইয়া করি, ঠিক আছে? আমরা চাইলে এখান থেকে ভাগ করলেও সেমই আনসার হবে, তোমাদের সুবিধার জন্য আগে আমি এটাকে কমন নিলাম, পি মাইনাস কিউ সবগুলো থেকে। আমরা জানি যদি প্লাস চিহ্ন দ্বারা আলাদা করা থাকে আর যদি তাদের মধ্যে কিছু কমন থাকে সেটা আমরা কমন নিতে পারি, তাই না? কমন নিলাম। এবার এই যে রাশিগুলো আছে সেগুলো সব একসাথে লিখি। এই যে পি মাইনাস কিউ বাদে যেগুলো আছে, পি স্কোয়ার প্লাস পি কিউ প্লাস কিউ স্কোয়ার। এখন দেখো এখানে আমি ছোটবেলায় যে ভুলটা করতাম, এখানে কিন্তু পি প্লাস কিউ আমি লিখে দিতাম পি প্লাস কিউ, এটা কিন্তু আসলে পি প্লাস কিউ না, আমরা পি মাইনাস কিউ কমন নিয়েছি, আমরা কিন্তু 5 কমন নিইনি, তাই না? তাহলে কিন্তু আমরা পি প্লাস কিউ এর সাথে 5টা গুণ করে নিব অবশ্যই। এই ভুলটা আমি ছোটবেলায় করতাম। তাহলে আমরা করবো হলো 5p প্লাস 5q, তারপর কি 6p মাইনাস কিউ ছিল, p মাইনাস কিউ তো চলে যাবে আর বাকি থাকবে হলো খালি 6 ইজ ইকুয়াল টু হলো 0। তাহলে আমরা কি করলাম? উভয় পক্ষকে p মাইনাস কিউ দ্বারা ভাগ করলাম।
তাহলে কিন্তু দেখো পি মাইনাস কিউ দ্বারা ভাগ করলে কি হবে, এটা হবে হলো 1, এটা হবে হলো 0। 1 তো আমাদের লেখার দরকার নেই, আমরা 1টা এইভাবে রেখে দিই এবং ওটা হলো 0, ডান। তাহলে এটা কি আমাদের প্রমাণের লাইনটা না? তাহলে আমরা কিন্তু খুব সহজেই 1 লাইন 2 লাইন 3 লাইন করার মাধ্যমে আমাদের প্রমাণের যে লাইনটা সেটা পেয়ে গেলাম। আচ্ছা ঠিক আছে, ওকে। আচ্ছা এখানে আরেকটা জিনিস আছে যেটা আমি তোমাদেরকে মানে কোশ্চেনে লিখে দিয়েছি, বাট প্রশ্ন আলোচনা মানে আনসার আলোচনা করার সময় বলিনি। এখানে পি মাইনাস কিউ দেওয়া আছে, ঠিক আছে? পি মাইনাস কিউ না, পি ইজ নট ইকুয়াল টু কিউ দেওয়া আছে। পি ইজ নট ইকুয়াল টু কিউ, এটার মানে কি? এর মানে হলো পি মাইনাস কিউ ইজ নট ইকুয়াল টু 0। এটার মানে এটা কিভাবে হলো আপু? কিছুই না, আমরা কিউ কে এপাশে নিয়ে এসেছি, ঠিক আছে? পি মাইনাস কিউ ইজ নট ইকুয়াল টু 0। এটা কেন? আমরা জানি কোনো সংখ্যাকে, আমি কিন্তু তোমাদেরকে ভাগের ক্ষেত্রে বলেছিলাম যে কোনো সংখ্যাকে আমরা 0 দ্বারা ভাগ করতে পারবো না। এটা আমরা কবে বলেছিলাম? আমরা যখন সমীকরণে অধ্যায়গুলো করি 5 এবং 12 জেনারেল ম্যাথে, তখন আমি বলেছিলাম যেগুলো হলো সমীকরণ সলভিং এর নিয়ম, যে আমরা কোনো সংখ্যাকে 0 দ্বারা ভাগ করতে পারবো না। এখানে আমরা ভাগ করতে পেরেছি একটা চলককে। কিভাবে পেরেছি? কারণ আমি বলেই দিয়েছি শুরুতে পি ইজ নট ইকুয়াল টু কিউ। যদি আমি না বলতাম এটা প্রশ্নটা পুরো ইনকমপ্লিট থাকতো, তাই না? তাহলে এক্ষেত্রে আমরা দুটো কাজই করতে পারি। আমরা পি, এই কারণে আমরা পি মাইনাস কিউ দ্বারা ভাগও করতে পারি, আবার যেহেতু আমাদের কাছে দুইটা বহুপদী ছিল, দুইটা রাশি ছিল, আমরা বলতে পারি এইটা ইজ ইকুয়াল টু 0 অথবা ওইটা ইজ ইকুয়াল টু 0। হ্যাঁ, তারপর আমরা বলতে পারি যেহেতু পি ইজ নট ইকুয়াল টু কিউ, এখান থেকে আসতো পি ইজ ইকুয়াল টু কিউ, কিন্তু আমরা জানি এটা ঠিক না। তাহলে আমরা বলবো যে পি ইজ নট ইকুয়াল টু কিউ, কিন্তু ওইটা একটু লং প্রসেস, তাই না? আমরা কিন্তু এখানে জাস্ট ভাগ করলেই খুব ইজিলি হয়ে যায়, তাহলে আমরা ওই লং প্রসেসে গেলাম না। তাহলে আমাদের এই কুইজটা আনসার করাও শেষ। এখন আমরা চলে যাব, আমাদের এখানে 3 ধরনের রাশির কথা বলা হয়েছে: সমমাত্রিক রাশি, প্রতিসম রাশি এবং চক্রক্রমিক রাশি। তো আমরা শুরুতে আলোচনা করব হলো প্রতিসম রাশি নিয়ে। তোমরা একটু প্রশ্নটা দেখো। প্রশ্নতে দেখো আমি বলেছি যে কোনটি প্রতিসম রাশি। আমি বলেছি কোনটি প্রতিসম রাশি এবং আমি এখানে 3টে অপশন দিয়েছি, এ বি সি। তোমরা অপশনগুলো দেখে নাও, আমি বোর্ডে টাঙিয়ে দিচ্ছি। তোমরা আমাকে বলবে যে কোনটা এখানে প্রতিসম রাশি এবং কেন। আগে বলো কোনটা এবং তারপর যদি টাইম থাকে বলে দেবে কেন। তাহলে এখন আমরা দেখব প্রতিসম রাশি সম্পর্কে আলোচনা। প্রতিসম রাশি কি, তাহলে আগে আমাদের সেটা জানতে হবে। প্রতিসম রাশি হলো যদি আমরা কোনো বহুপদীর যে কোনো দুইটা চলককে স্থান পরিবর্তন করি এবং দুইটা চলকের স্থান পরিবর্তন করার পরেও যদি বহুপদীর মানের কোনো পরিবর্তন না হয়, সেটাকে আমরা প্রতিসম রাশি বলবো। এত বড় একটা লাইন আপু তুমি কি মুখস্থ করে আসছো? না, আমি মুখস্থ করে আসিনি। এই জিনিসটা বুঝলেই তুমি পারবে, তাই না? যারা অলরেডি পারো তাদের কাছে বুঝতেই পারছি যে মুখস্থ করে আসিনি, বাট যারা এখন নতুন এই জিনিসটাতে, আমরা 9-এর শুরু যারা বিগিনার, তাদের জন্য মনে হবে যে হয়তো বা মুখস্থ করে আসছে। তাহলে আমি কি বললাম? যদি কোনো একটা বহুপদী মানে কি অনেকগুলো পদ আছে, অবশ্যই এখানে একাধিক চলক থাকতে হবে, নয়তো আমরা স্থান বিনিময় কাদের মধ্যে করবো, তাই না? যদি কোনো একটা বহুপদীর দুটি চলকের মধ্যে আমরা স্থান বিনিময় করি এবং স্টিল দেখা যায় বহুপদীটা সেম আছে, বহুপদীর যে মান সেটা সেম আছে, তাহলে সেটাকে আমরা বলবো প্রতিসম রাশি। তাহলে দেখি তোমরা কে কি উত্তর দিয়েছো। তোমরা তাড়াতাড়ি উত্তরটা জানো, আমি এখনই সলভ করে দিব। আমাদের উত্তর এই তো। তাহলে আমরা দেখতে পাচ্ছি অনেকেই বলছে এ, রেহান বলেছে ওদের এক্সামে এসেছিল, ওকে। শেখ তাহসিন নিবিড় বলেছে এ এন্ড বি। কেন শেখ তাহসিন নিবিড়, তুমি একটু চেক করো তো। আমি বলি নিবিড়ের কি প্রবলেম হচ্ছে। নিবিড় কিন্তু বি আর ডি এর মধ্যে ঘুলিয়ে যাচ্ছে, ঠিক আছে? যেটা আমরা ছোটবেলা থেকে করি, যে আমরা বি আর ডি এর মধ্যে ঘুলিয়ে যাই। হ্যাঁ, মান পরিবর্তন হয় না। আপু রিপিট প্লিজ। আচ্ছা, আবার রিপিট করে দিই। আচ্ছা, আমি বুঝাতে রিপিট করি, তাহলে তোমাদের বুঝতে ইজি হবে। আমি এখানে আনসার সবাই বলেছে এ, আমি ওটা দিয়ে শুরু করি। xy প্লাস yz প্লাস zx, এটা হলো আমাদের বহুপদী। এখন দেখো এই বহুপদীতে কয়টাই আছে, রাশি আছে। আমি এটাকে লিখি, এটা হলো f of x, y, z। ঠিক আছে?
এফ অফ এক্স কমা ওয়াই কমা জেড, মানে এক্স এর জায়গায় এক্স বসেছে, ওয়াই এর জায়গায় ওয়াই, জেড এর জায়গায় জেড। হ্যাঁ, এখানে 3টা চলক আছে। এখন তুমি দেখো তো যে কোনো 2টা চলক পরিবর্তন করলে কি এটার মান সেম থাকে নাকি? আপু চলক কেমনে পরিবর্তন করব? স্থান বিনিময় করব। আমি এক্স এর জায়গায় ওয়াই দিলাম, ওয়াই এর জায়গায় এক্স, জেড তার নিজের জায়গায় বসে থাকবে, তার কোনো কাজ নেই, সে তার নিজের জায়গায় বসে থাকবে। তাহলে ব্যাপারটা কি হবে? এফ অফ ওয়াই কমা এক্স কমা জেড। এবার আমরা এটাকে সাজাই। এটা ছিল এক্স ওয়াই, স্থান বিনিময় করবে। আমরা এক্স এর জায়গায় লিখবো ওয়াই এবং ওয়াই এর জায়গায় লিখবো এক্স। ডান। এবার হলো ওয়াই জেড, স্থান বিনিময় করবে। ওয়াই এর জায়গায় কি আসবে? আসবে এক্স। জেড এর জায়গায় কি আসবে? কেউ আসবে না, জেড এর জায়গায় জেড নিজেই থাকবে, জেড প্লাস জেড এক্স। এক্স এর জায়গায় ওয়াই আসবে, জেড এর জায়গায় কেউ আসবে? আসবে না। তাহলে হবে জেড ওয়াই। একটু দেখো তো, ঘুরে ফিরে কিন্তু সেম রাশি। এই যে দেখো, এইটা হলো এইটা, এইটা হলো এইটা, আর এইটা তো এইটাই। তাহলে ঘুরে ফিরে সেম রাশি না? এইটার মান যা, এটার মানও তা, তাই না? তাহলে এভাবে আমরা প্রতিসম রাশিকে বর্ণনা করে থাকি। আর তোমরা যখন পরীক্ষা আনসার করবে, এই যে এই ফরম্যাটটা অনুযায়ী আনসার করবে, তাহলে হবে। আপু আমি যদি এখানে এফ অফ এক্স জেড ওয়াই নিতাম, আমি যদি এফ অফ এক্স জেড ওয়াই নিতাম, তাহলেও সেম। তুমি করে দেখবে সেম আসবে। এভাবে আমরা প্রমাণ করতে পারি যে আমাদের প্রথম রাশিটা একটা প্রতিসম রাশি। প্রতিসম রাশির পর আমরা চলে যাব চক্রক্রমিক রাশিতে। তাহলে দেখো, এবার সেকেন্ড কোয়েশ্চেনটা একটু দেখে নাও। তোমরা আমাকে বলো কোনটা চক্রক্রমিক রাশি। ঠিক আছে, একটু ফাস্ট আনসার দাও, কারণ কি আমাদের আংশিক ভগ্নাংশের পার্টটা এখনো বাকি আছে, যেটা খুব ইম্পর্টেন্ট। তোমরা আমাকে বলবে যে কোনটা আমাদের এখানে চক্রক্রমিক রাশি। আপু প্রতিসম রাশির কথা তো বললাম, বাট চক্রক্রমিক রাশির কথা তো বল নাই, কিভাবে বলবো? আচ্ছা ঠিক আছে, তাহলে আমি বলি তোমাদের। চক্রক্রমিক রাশির ক্ষেত্রে আমি গতবার সূত্রে কি ইউজ করেছিলাম? গতবার সংজ্ঞায় বলেছিলাম 2টি রাশি স্থান বিনিময় করবে। এবার সংজ্ঞায় আমি বলবো যে 3টি রাশি স্থান বিনিময় করবে। কিভাবে স্থান বিনিময় করবে আপু? চক্রাকারে। আমরা কিন্তু বলে দিয়েছি চক্রক্রমিক, তার মানে তারা চক্রাকারে স্থান বিনিময় করবে। তা কিভাবে দেখে নেই। এইটা হলো এক্স, এটা হলো ওয়াই, এটা হলো জেড। আমি বলেছি চক্রাকারে, তার মানে তুমি এক্স এর জায়গায় ওয়াই লিখবা, ওয়াই এর জায়গায় জেড লিখবা এবং জেড এর জায়গায় এক্স লিখবা। এটা একটা চক্র হয়ে গেল না? জেড এর জায়গায় এক্স লিখবা, ঠিক আছে না? সরি, এক্স এর জায়গায় ওয়াই, ওয়াই এর জায়গায় জেড, জেড এর জায়গায় এক্স। ঘুরে ঘুরে একই জিনিস, তুমি যতটাই ঘুরাও জিনিসটা সেম থাকবে। তোমরা আমাকে বলো তাহলে ওই কুইজটা, এটা হলো আমাদের কুইজ নাম্বার 6। তোমরা আমাকে বলতে কুইজ নাম্বার 6 এর আনসার করতে পাইলে। আচ্ছা, তোমরা সবাই বলছো এ, অনেকে বলছে সি, অনেকে বলছে বি, আর অনেকে বলছে এ আর সি দুইটাই। হ্যাঁ, এমন হয় যে আমি কোনো কোনো কুইজের আনসার দুইটাই দেই অপশনের মধ্যে, আবার কখনো কখনো 3টাও কিন্তু দেই, তাই না? তোমরা একটু ভেবে বলো যে আনসারটা কি হবে, ততক্ষণ পর্যন্ত আমি সলভিং শুরু করি। এই অনেকেই এ বলছে, অনেকেই সি বলছে। আচ্ছা, তোমাদের কিন্তু বুঝতে হবে মান পরিবর্তন মানে কিন্তু চিহ্নগুলোও সেম থাকতে হবে আগের। শুধু রাশিগুলো সেম আছে কিন্তু সামনে চিহ্নগুলো সেম নেই, তাহলে কিন্তু মান সেম হবে না। কেন? কারণ কি দেখো, মান বলতে কি, আমরা যখন চলকের ওখানে কোনো একটা মান দিব, মনে করো আমি এক্স ওয়াই জেড এর মান ইনপুট করলাম 1 2 3, তখন কোনো একটা যদি মাইনাস হয়ে যায়, মানে যেটা মাইনাস হওয়ার কথা ছিল সেটা আবার অন্য একটা মাইনাস হয়ে যায়, তাহলে কিন্তু ঝামেলা হবে। আচ্ছা আমি বুঝাই সহজে। তাহলে এখন আমি আগে আনসারটা বলে দিই, নয়তো আমার সলভ তোমাদের বুঝাতে কঠিন হবে। আনসার হলো সি। কেন সি? আমরা লিখি এটা এক্স স্কোয়ার ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার জেড প্লাস জেড স্কোয়ার এক্স। ওয়াই স্কোয়ার জেড লিখেছি না, তারপর হবে জেড স্কোয়ার এক্স। ডান। এটা হলো আমাদের এফ অফ এক্স ওয়াই জেড। চক্রক্রমিক করার জন্য আমরা কি প্রমাণ করব? এটা আমাদের কিন্তু ক্রিয়েটিভ কোয়েশ্চেনের ফার্স্টে 2 মার্কস অনুধাবনে আসে, তো এটা আমাদের গুছিয়ে লিখতে হবে, ঠিক আছে? যে লাইনটা আমি বললাম না, এক্স এর জায়গায় ওয়াই, ওয়াই এর জায়গায় চক্রাকারে, এই কথাটা তোমাদের সুন্দর করে গুছিয়ে লিখতে হবে। এখানে আমি দেখি, আমি এক্স এর জায়গায় ওয়াই বসাবো, ওয়াই এর জায়গায় জেড বসাবো, জেড এর জায়গায় এক্স বসাবো। ডান। এখন দেখো আমাদের কাছে এক্স ছিল, আমরা জেড বসাবো, জেড স্কোয়ার ওয়াই ছিল এক্স বসাবো, প্লাস ওয়াই ছিল জেড বসাবো, জেড স্কোয়ার না ওয়াই ছিল, এক্স এর জায়গায় ওয়াই বসবে, সরি এক্স এর জায়গায় ওয়াই আর ওয়াই এর জায়গায় জেড, জেড স্কোয়ার জেড এর জায়গায় এক্স প্লাস জেড এর জায়গায় কে বসবে? জেড, তারপর ঘুরে কি আসবে? এক্স, তাহলে হবে এক্স স্কোয়ার
এক্স এর জায়গায় কে বসবে, এক্স, নিচে ঘুরে কে, ওয়াই। সো সো ঘুরে ফিরে দেখা যাচ্ছে যে আপু আগের রাশি পরের রাশি একই, এইটা 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 এইটা, তাই না? আরো দিয়ে দিই, হয়ে গেল না? এখন বলো 1 নাম্বারটা কেন হচ্ছে না? 1 নম্বরের শুরুতে কিন্তু মাইনাস চিহ্ন আছে 3 নম্বর রাশির আগে, ফলে আমরা যদি স্থান পরিবর্তন করি মান একই থাকছে না। তো এখন আমরা দেখি আজকের ক্লাসের যে সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট, যেটা হলো আমাদের আংশিক ভগ্নাংশ, আমরা সেটার দিকে চলে এসেছি। তো তোমরা আমাকে আংশিক ভগ্নাংশের যে প্রশ্নটা আছে সেটার কোশ্চেন আনসারটা দাও। আর আমি এক্ষেত্রে তোমাদের একটা শর্ট হ্যাক শিখাবো যে আমরা কিভাবে খুব সিম্পলি আংশিক ভগ্নাংশ সমাধান করতে পারি। ঠিক আছে, এই দেখো প্রশ্নটা দেখে নাও, প্রশ্নটা দেখে নাও। এখানে দেখো একটা আংশিক ভগ্নাংশ দেওয়া আছে, ঠিক আছে? এখানে একটা আংশিক ভগ্নাংশ দেওয়া আছে, মানে একটা ভগ্নাংশ দেওয়া আছে, তোমাকে বলতে হবে আংশিক ভগ্নাংশ কি। ডান। এখন আমি দেখলাম যে তোমাদের আংশিক ভগ্নাংশ নিয়ে এত সমস্যা, অনেক বেশি সমস্যা, ঠিক আছে? তাহলে আমরা আংশিক ভগ্নাংশ নিয়ে যত সমস্যা আছে সব দূর করব। এখন আপু তুমি কি একসাথে 10টা অঙ্ক করাবে যাতে আমাদের আংশিক ভগ্নাংশের প্রবলেম সলভ হয়ে যায়? অবশ্যই না, আমি তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার করে দিব যাতে তোমরা 10টা কেন, যদি তোমাদের 100টা অঙ্ক আসে তাহলে তোমরা সলভ করতে পারো। আংশিক ভগ্নাংশ কি এই জিনিসটাকে বুঝে নেই। আমাদের কাছে যদি এরকম একটা ভগ্নাংশ থাকে x মাইনাস a বা x প্লাস a x প্লাস b, আমাদের কাজ হবে নিচের যে গুণনীয়কগুলো আছে না, এগুলোকে আলাদা আলাদাভাবে প্রকাশ করা যোগ চিহ্নের মাধ্যমে আংশিকভাবে। 1/x প্লাস a প্লাস 1/x প্লাস b, মানে নিচে কোনো গুণনীয়ক গুণ আকারে থাকতে পারবে না, ঠিক আছে? এভাবে আমরা প্লাস চিহ্ন দ্বারা আলাদা আলাদাভাবে প্রকাশ করব। এখন দেখা যায় আপু কোনোটার উপরে আমরা a লিখি, কোনোটার উপরে আমরা b লিখি। যেমন এখানে যদি আমি লিখি, আমি লিখবো a b, কি লিখলা আপু? a b, হঠাৎ করে, তাই না? এটা a b বলতে আমি ধ্রুবপদ বুঝাচ্ছি। কেন বুঝাচ্ছি, কি বুঝাচ্ছি এখনই বলবো, তোমরা এটার আনসার বলতে থাকো। এটার আনসার অনেকেই বলছে বি 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 বি, অনেকেই না, একজনই 10 বার বলেছে বি। আচ্ছা, এমডি জাওয়াদ আমাদের সাথে আছে। একটা কথা বলতে চাবো, এমডি জাওয়াদ কিন্তু আমার প্রথম ক্লাস থেকে এখন পর্যন্ত প্রায় প্রত্যেকটা ক্লাস করেছে। জাওয়াদ তোমাকে অনেক ধন্যবাদ। আর রেহান, তারপর বাকি যারা আছে যাদের নাম আমি সবসময় লাইভ ক্লাসে নিই তাদেরকেও, আর যাদের নাম আমি নিতে পারি না তাদেরকে অনেক অনেক কি বলবো দুঃখ প্রকাশ করছি, অনেক দুঃখিত যে আমার নিতে ভুল হয়ে যায়, নিতে পারি না। তোমরা এটা আনসার দিতে থাকো। মাহমুদুর রহমান, ও প্রায় 100 বার বি বলে দিয়েছে। এখন ওর দেখা দেখি বাকি 100 জনও বি বলছে, আমরা দেখবো আনসার কি হয়। ঠিক আছে, বিও হতে পারে, এও হতে পারে, দুইটাও হতে পারে, না দুইটা হওয়ার পসিবিলিটি নাই। তাহলে আমরা একটু দেখি। তাহলে এখন দেখো, আমি আশা করি তোমরা বুঝতে পেরেছো যে আংশিক ভগ্নাংশ কাকে বলে। এখন আমরা দেখব, এই যে আমরা কখনো উপরে a বাই মানে x প্লাস a থাকলে a লিখি, আবার কখনো কখনো দেখা যায় যে আমরা bx প্লাস c লিখি। এইগুলো আমরা কখন কোনটা লিখবো, ঠিক আছে? যারা 9-10 এর প্রথম ক্লাস, 9 ক্লাসের শুরুর দিকে একদম প্রথম ক্লাস করছো, তোমরা জিনিসটা মনোযোগ দিয়ে বুঝো। শুরুতে একটু বুঝতে সমস্যা হবে যেহেতু আমরা একদম মানে কি বলবো একদম প্রো লেভেলে আলোচনা করছি, কিন্তু পরে দিয়ে যখন আমরা অঙ্ক সলভ করবো তখন তোমরা বুঝতে পারবে ব্যাপারটা কেন হচ্ছে। তাহলে দেখো, আমি প্রথমে একটা বহুপদী কিছুটা এমন নেই। আমাদের কেস 1, আমাদের কেস 1 এর ক্ষেত্রে আমাদের বহুপদীটা হবে কিছুটা, আমাদের যে রাশিটা হবে সেটা কিছুটা এরকম x প্লাস a এবং x প্লাস b। তাহলে আমরা কি করব, শুরুতে এটাকে ভাঙিয়ে দিব, ভাঙানোর পর হবে x প্লাস a প্লাস x প্লাস b। এখন প্রশ্ন হলো উপরে কি হবে। তোমরা আমাকে বলো, এখানে যে নিচে একটা রাশি আছে x প্লাস a, এটা কত মাত্রার বহুপদী? তোমরা আমাকে বলবে এটা কত মাত্রার বহুপদী। তো আশা করি তোমরা বলতে পারবে, যেহেতু আমরা বহুপদী নিয়ে বেশ ভালো একটা আলোচনা করেছি শুরুতেই। এটা হলো একমাত্রা বহুপদী, কারণ কি এখানে x হলো আমাদের চলক আর a হলো আমাদের ধ্রুবক পদ, ঠিক আছে? x এর যে ঘাত সেটা এখানে 1। তাহলে আমাদের উপরে যে বহুপদীটা হবে সেটার ঘাত হবে নিচের যে বহুপদী সেটার চেয়ে 1 কম।
আমাদের নিচেটা হলো হর, হরের বহুপদীর যে মাত্রা সেটার চেয়ে 1 কম হবে উপরে বহুপদীর মাত্রা। আপু 1-এর কম কত? -1? অবশ্যই না, 1-এর কম হলো 0, তাহলে উপরে বহুপদীর মাত্রা হবে কত? 0, x⁻0। ঠিক আছে আপু, আমরা x⁻0 লিখবো। আচ্ছা, x⁻0 সাথে কিছু একটা তো গুণাকারে থাকতে পারে, তাই না? আমরা অলওয়েজ যেভাবে লিখি ax² + bx + c, কিছু একটা গুণাকারে থাকবে। আমি লিখে দিলাম a গুণাকারে আছে। এটা হলো x⁻0, x ডিগ্রি না কিন্তু আবার, হ্যাঁ। আর এটা হলো x + b, নিচেরটা কত? 1 মাত্রার বহুপদী, উপরেরটা কত? 0 মাত্রার বহুপদী হবে। হরের বহুপদীর মাত্রা যত তার থেকে 1 কম। তাহলে একটু দেখি, b x⁻0, আমরা যেহেতু এখানে a ইউজ করে ফেলেছি, ওখানে আমরা b ইউজ করছি, কারণ দুইটা যে সেম হবে এটা তো কোনো পসিবিলিটি নাই, এজন্য আমরা দুইটা কোএফিশিয়েন্ট ইউজ করছি। ডান, এটা হলো আমাদের ফার্স্ট কেস। এখন তুমি আমাকে বলো x⁻0 এর মান কত? x⁻0 মান কি x নাকি 1? আমরা জানি x⁻0 মান হলো 1, তাহলে আমরা কি লিখতে পারি এখানে? এখানে আমরা 1 লিখতে পারি না? তাহলে আমরা 1 তো আর লিখবো না, কারণ কি 1 গুণাকারে থাকলে আমরা লিখি না। আমরা x⁻0টাকে মুছে দিতে পারি। ডান, x⁻0টাকে আমরা মুছে দিলাম। এখন আমাদের কাজ কি? এখন আমরা আমাদের কেস 2 তে চলে যাচ্ছি। আমাদের কেস 2, কেস 2টা আমরা একটু লক্ষ্য করে দেখি। কেস 2 এর ক্ষেত্রে নিচের যে রাশিটা সেটা একটু জটিল হবে। কেমনটা জটিল হবে? অতটা বেশি জটিল না। দেখো, 1 আমি লিখলাম x + a হোল স্কয়ার, আর এটা হবে x + b। এখন দেখো, এখানে যখন হোল স্কয়ার আছে তখন তুমি কি বলবে? আপু একটা লিখবো x + a হোল স্কয়ার, আর একটা লিখবো x + b। আচ্ছা, লিখলাম, চলো। 1/x + a হোল স্কয়ার প্লাস, আচ্ছা 1 লেখা যাবে না এখানে, এটা কি হবে এটা আমরা পরে আলোচনা করব। উপরে কিছু একটা ধ্রুবক হবে, ধ্রুবক বা একটা রাশি হবে, কি হবে সেটা আমরা আলোচনা করব। x + b। এখন আমাদের আংশিক ভগ্নাংশ করার লক্ষ্য কি? আমরা সবগুলোকে অংশ অংশে ভাগ করব। তো আমরা যদি এটাকে ঠিকমতো অংশ অংশে ভাগ নাই করি তাহলে আর দরকার কি? এর জন্য আমরা x + a কে আবার ভাঙিয়ে লিখব। x + a কিন্তু x + a * x + a, তাই না? তাহলে আমরা একটা x + a দিয়ে দিই। তাহলে আমরা কি করলাম? x + a কে ভাঙিয়ে লিখলাম, কারণ কি এটাও কিন্তু একটা গুণনীয়ক। x + a এর হোল স্কয়ারের একটা গুণনীয়ক কি? x + a, সেটা আমরা লিখে ফেললাম। ঠিক আছে, তাহলে লসাগু করলে কিন্তু আমরা এটা পেয়ে যাব লাস্টে, তাই না? ডান। কেন আমরা স্কয়ার দিচ্ছি? কারণ কি আমাদের লসাগু করে এটা পেতে হবে পরে। এখন দেখো উপরে কি হবে। উপরে হবে হলো, এখন তোমরা কি বলতে পারো, আপু এখানে x + a হোল স্কয়ার দাও, এটা তো 2 মাত্রার বহুপদী। আমরা এই ক্ষেত্রে এই যে হোল স্কয়ারের ভিতরে যে রাশিটা না, সেটা লক্ষ্য করব। সেটা কি 2 মাত্রার বহুপদী? সেটা কিন্তু 1 মাত্রার বহুপদী। তাহলে আগের নিয়মে এখানে আমরা a দিলাম। ডান। তারপর x⁻0 থাকবে, সেটা তো আমি তোমাদের বুঝিয়েছি। তারপর দ্বিতীয়টায় কি হবে? 1 মাত্রার বহুপদী b, তৃতীয়টায় c। a b c তিনটা 3 ধরনের ধ্রুবক পদ হবে, যেগুলোর সাথে x এর পাওয়ার 0 দেখে আমরা লিখছি না। এখন আমরা আমাদের কেস 3 তে চলে যাই। তোমাদের কোথাও কোনো বুঝতে সমস্যা হলে আমাকে বলবে। কেস 3, কেস 3টা কি হবে একটু লক্ষ্য করো। কেস 3 তে হবে হলো, গতবার আমি বাইরে স্কয়ার দিয়েছিলাম, তাই না? এবার আমরা ভিতরে স্কয়ার দিব। x + a স্কয়ার, এটা একটা, আর একটা হলো x + b, সরি a স্কয়ার না, আচ্ছা a স্কয়ারও দিতে পারো, x² + a স্কয়ার, বাট এর উপর স্কয়ার আছে কি নাই সেটা আমাদের কাছে গুরুত্ব না। x এর উপর স্কয়ার আছে নাকি সেটা আমাদের কাছে গুরুত্বপূর্ণ না। 1। এখন কি আপু উপরে অলওয়েজ 1ই থাকবে? না, উপরে 1 না, উপরে অন্য কিছুও থাকতে পারে, উপরে একটা রাশিও থাকতে পারে, তার ক্ষেত্রেও সেম ফরম্যাট অ্যাপ্লাইবল। ঠিক আছে, 1 2 দুইটা রাশি আছে, দুটো লিখলাম। ফার্স্ট আমরা লিখে ফেলি x + a মানে স্কয়ার, x² + a স্কয়ার। তারপর আমরা লিখে ফেলি x + b। হ্যাঁ, এখন একটু লক্ষ্য করি আমরা জিনিসটা। এখানে যদি x² - a স্কয়ার হতো তাহলে কিন্তু ব্যাপারটা ভিন্ন ছিল, তাহলে আমরা x + a x - a দুটো বহুপদীতে ভাঙিয়ে নিতে পারতাম, তাই না? কিন্তু এখানে কিন্তু x² + a স্কয়ার, আমাদেরকে এখানে আবার -2ab ওইসব সূত্রে আসতে হবে না, আমাদের এটা কিন্তু উৎপাদক আকারে রাখতে হবে, এর জন্য এভাবেই রেখেছি। এখন দেখো, আমি কি বলেছিলাম? ভিতরের যে বহুপদী, উপরের বহুপদীর মাত্রা হবে তার চেয়ে 1 কম। হরের বহুপদী হলো x² + a স্কয়ার, এখানে x এর মাত্রা হলো 2। তাহলে তোমরা আমাকে বলো লবের যে বহুপদী সেটার মাত্রা কত হবে?
এখানে লবের যে বহুপদী তার মাত্রা হবে 2 এর চেয়ে 1 কম, কত 1, তাহলে লবে হবে আমাদের x। তাহলে এখন দেখো x কে কিন্তু বেশ খালি খালি লাগছে, এটাকে আমরা একটা আদর্শ সমীকরণ হিসেবে লিখি। আমরা দুই মাত্রার যে বহুপদী সেটা আদর্শ সমীকরণ কি, ax² + bx + c। তাহলে আমাদের যে এক মাত্রার বহুপদী সেটার আদর্শ সমীকরণ কি হবে, সেটার আদর্শ সমীকরণ হবে হলো ax + b। আর ওইটা দেখো, এটা আবার এক মাত্রার বহুপদী, তাহলে আমাদের উপরে খালি c যাবে। তাহলে আশা করি আমরা এখন বুঝতে পারছি আমরা কখন উপরে ax + b দিব আর কখন দিব না। ঠিক আছে, ডান। এখন দেখো, এখন আমাদের কাছে কি, এখন আমাদের কাছে কাজ আরেকটা, এটা হলো আমাদের কেস 4। কেস 4টা লক্ষ্য করো, কেস 4 হলো কেস 2 এবং কেস 3 মিলে একটা হাইব্রিড কেস। হ্যাঁ, আমাদের কেস 4, আমাদের কেস 4টা কি একটু লক্ষ্য করো। কেস 4 হলো 1/x² + a² লিখলাম, এর উপরে আবার স্কোয়ার, তারপর x + b। x + b এর উপরে স্কোয়ার থাকতে পারত, তাহলে আমাদের ব্যাপারটা আরো লম্বা হয়ে যেত। বাট যেহেতু আমরা উপর থেকে বুঝে আসছি, তাহলে তোমরা বুঝতে পারছো যে x + b এর উপর স্কোয়ার থাকতো, তাহলে ব্যাপারটা কিভাবে সলভ করতাম। এবার লক্ষ্য করো, এখানে দেখো আমরা x² + a² এর জন্য একটা নিব, x + b এর জন্য একটা নিব, x² + হোল স্কোয়ার এর হোল স্কোয়ারের জন্য আরেকটা নিব। এই দেখো 1 2 3। তাহলে আমরা লিখি x² + a², তারপর লিখলাম x² + a² এর হোল স্কোয়ার, তারপর লিখলাম x + b। এখন উপরে কি হবে, এখানে দেখো, এখানে নিচে কত, লবে হরে কত, হরে হলো 2 মাত্রার বহুপদী, উপরে কত মাত্রার বহুপদী হবে তোমরাই বলো, কমেন্টে লেখো, তাহলে আমাদের প্র্যাকটিস হয়ে যাবে। তাহলে আমাদের, আচ্ছা তোমরা বলেছো বুঝতে পেরেছো, আচ্ছা আপু কমেন্ট করেছি। আচ্ছা কেস 3 বুঝো নাই, দেখি কেস 3। আচ্ছা, লব যদি 1 হয় তাইলে, আচ্ছা এক মাত্রা। আচ্ছা এখানে আমাকে বলেছে মোহাম্মদ নুরুল ইসলাম বলেছে কেস 3 বুঝে নাই। আচ্ছা ওয়েট, কেস 3 কয়েকজন বুঝে নেই, তাহলে আমরা কেস 3 আবার রিপিট করব। ওকে, তাহলে কেস 3 তে একটু প্রবলেম হচ্ছে, আমরা কেস 3টা আবার রিপিট করি, কারণ আমরা যদি কেস 3 না পারি আমরা কেস 4ও পারবো না, তাই না। দেখো কেস 3টা আমরা বইয়ের মধ্যে হুট করে দেখি, আমাদের বলা থাকে ax + b। কেন বলা থাকে, এটা কোন সময় হবে এটা আমাদের জানতে হবে না। এটা তখনই হবে যখন আমাদের নিচে 2 মাত্রার বহুপদী থাকবে। 2 মাত্রার বহুপদী কি, x এর মাত্রা 2। যখন আমাদের x এর মাত্রা 2 থাকবে তখন আমরা উপরে কি লিখবো, ax + b। এটাই বোঝার ব্যাপার, এখানে আর এক্সট্রা বোঝার কিচ্ছু নেই। আমি যদি কেস 2 আবার রিপিট করি, কেস 2 এর ক্ষেত্রে কিছুই না, যে আমরা দেখবো হোল স্কোয়ারের ভিতরে জিনিসটা কি, ওটা কত মাত্রার বহুপদী সেটা দেখে উপরে বুঝাবো। তা তোমরা যদি কেস 1 বুঝো তাহলে কেস 2 বুঝে যাবে। আর কেস 3 এর ক্ষেত্রে বললাম যে নিচে আমাদের ছিল 2 মাত্রার বহুপদী, তাহলে উপরে কত হবে, 1 মাত্রার বহুপদী। আমরা এখানে 1 মাত্রার বহুপদীর যে আদর্শ সমীকরণ, এটা হলো আমাদের 1 মাত্রার বহুপদী। এক্ষেত্রে আমরা কি ইউজ করছি জানো, 1 মাত্রার বহুপদীর যে আদর্শ সমীকরণ সেটা। তোমরা আমাকে বলো তো 2 মাত্রার বহুপদীর আদর্শ সমীকরণ কি, একটু আগে আমি রিপিট করেছি, ax² + bx + c। এটা হলো আমাদের 1 মাত্রার বহুপদী আদর্শ সমীকরণ। তাহলে 2 মাত্রার বহুপদী আদর্শ সমীকরণ কি, ax + b, তাই না। ডান। তাহলে এখন দেখো এটা হয়ে গেল, তাহলে এটা আমরা এই দুটো থেকে কপি করে ফেলি একটু। দেখো x² + a² কি হবে, ax + b। তারপর দেখো এখানে দাও x² + হোল স্কয়ার a² এর হোল স্কয়ার। আমাদের বাইরে হোল স্কয়ার দেখার বিষয় না, ভিতরে কি আছে, 2 মাত্রার বহুপদী, তাহলে কি হবে, এটা হবে cx + d। আর ওখানে দেখো x + b 1 মাত্রার বহুপদী, উপরে হবে 0 মাত্রার বহুপদী, এটা কত হবে e। তো আশা করি তোমরা এখন বুঝতে পেরেছো। তোমরা আমাকে কমেন্টে জানিয়ে দাও যে তোমরা বুঝেছো কি বুঝোনি। তোমরা যদি বুঝে থাকো তাহলে আমরা একটা ম্যাথ সলভ করব, তাহলে যাতে ব্যাপারটা তোমাদের কাছে আরো ইজি হয়। আচ্ছা বুঝেছে বলেছে, বুঝেছে নুরুল ইসলাম বলেছে বুঝেছে। তোমরা যারা বুঝোনি তোমরা আমাকে বলো যে বুঝেছো কি বুঝোনি। হ্যাঁ, যদি আমাকে না বলো তাহলে কিন্তু আমি বুঝতে পারবো না।
হ্যাঁ, আমি কেস 1 2 3 শুরু থেকে আবার রিপিট করে দিয়েছি। এখন তোমাদের কাজ হলো আমি বোর্ডের সামনে থেকে সরে যাব, তোমরা এই সম্পূর্ণ জিনিসটার একটা স্ক্রিনশট তুলে নেবে, ঠিক আছে? তাহলে তোমাদের ম্যাথ সলভ করতে এটা হেল্প করবে। তাহলে আমি বোর্ডের সামনে থেকে সরে যাচ্ছি। ওকে, সবাই বলেছে বুঝেছে? আচ্ছা, একজনও যদি এমন থাকে যে বুঝেনি, সে আমাকে রিপিট করে বলতে পারে। এখন তোমরা একটা স্ক্রিনশট তুলো আর এখন আমাকে বলো যে স্ক্রিনশট ডান। আচ্ছা, অর্ণবা আমাকে একটা প্রশ্ন করেছে। অর্ণবা, এটা আমাদের নেক্সটে আমরা আলোচনা করব, ঠিক আছে? তার আগে তোমাদেরকে একটা ইম্পর্টেন্ট জিনিস বলে দিই। সেই ইম্পর্টেন্ট জিনিসটা কি? এগুলো হলো সব প্রকৃত ভগ্নাংশের ক্ষেত্রে। প্রকৃত ভগ্নাংশ। এখন প্রশ্ন আসবে, আপু আমরা প্রকৃত ভগ্নাংশ কিভাবে চিনবো? এখান তো আমরা বুঝতে পারছি না, এখান তো নাম্বার দেওয়া নেই, আমরা কিভাবে চিনবো? প্রকৃত ভগ্নাংশের ক্ষেত্রে কেউ যদি জেনে থাকো কিভাবে চিনবো বলে দাও। আর যদি কেউ না বুঝো তাহলে আমি বলি যে প্রকৃত ভগ্নাংশের ক্ষেত্রে কি হবে জানো? এই যে আমাদের এটা হর না, হরের যে মাত্রা প্রকৃত ভগ্নাংশের ক্ষেত্রে কোথায় লিখো? এই যেখানে লিখি, হরের মাত্রা ইজ গ্রেটার দেন লবের মাত্রা। প্রকৃত ভগ্নাংশের ক্ষেত্রে হরের মাত্রা ইজ গ্রেটার দেন লবের মাত্রা। হর কত? এখানে স্কোয়ার ছিল মাত্রা, আর উপরে মাত্রা কত ছিল? 1। এখানে সবগুলো আমরা প্রকৃত ভগ্নাংশের ক্ষেত্রে আলোচনা করেছি, ঠিক আছে? তো এখানে উপরে যদি কিছু থাকেও সেটা হাইয়েস্ট হতে পারবে কি জানো? এটা যেহেতু এক্স কিউব নিচের মাত্রা, এটা হাইয়েস্ট হতে পারবে এক্স স্কোয়ার সামথিং, এক্স স্কোয়ার প্লাস এ, এক্স স্কোয়ার প্লাস এ দেওয়া যাবে না, সি, এমন কিছু একটা হবে। হরের মাত্রা এখানে হতে পারবে হলো, লবের মাত্রা হতে পারবে স্কোয়ার পর্যন্ত, ঠিক আছে? কারণ কি এই সম্পূর্ণ আলোচনাটা ছিল আমাদের প্রকৃত ভগ্নাংশ নিয়ে। প্রকৃত ভগ্নাংশ কিভাবে চিনবো? এই যে এখানে লিখে দিয়েছে লবের মাত্রা, যে হরের মাত্রা ইজ গ্রেটার দেন লবের মাত্রা, এভাবে দেখি। ওকে, সবাই বলছে এস এস ডান। হর লবের থেকে বড়, হর লবের থেকে কি বড়? মাত্রা বড়। ওকে, অ্যাকচুয়ালি ওকে। আচ্ছা, দিলরুবা বলেছে সে খাতায় লিখেছে, গ্রেট। আচ্ছা, কেস 2 তে x প্লাস এ কিভাবে এসেছে আমাকে জিজ্ঞাসা করেছে হলো প্লবন। কিভাবে এসেছে আমি বলি। আমরা বলেছি কি আমরা এটাকে সবগুলোকে আলাদা আলাদা উৎপাদক আকারে লিখবো, তাই না? আমরা যদি এই জিনিসটাকে উৎপাদক আকারে বিশ্লেষণ করি কি আসবে? এটাকে উৎপাদক আকারে বিশ্লেষণ করলে আসবে হলো x প্লাস এ, x প্লাস এ, x প্লাস বি, তাই না? প্লবন একটু লক্ষ্য করো, আমরা এটাকে যদি উৎপাদক আকারে বিশ্লেষণ করি এটা কি এমন আসবে না? x প্লাস এ, x প্লাস এ প্লাস x প্লাস বি, এমন কিছুটা একটা আসবে না? এখন দেখো আমরা যদি দুইটার নিচে x প্লাস এ দেই তাহলে কিন্তু আমাদের যদি লসাগু করি তাহলে কিন্তু এটা আসছে না, কারণ কি লসাগু করলে তখন আসবে x প্লাস এ ইন্টু x প্লাস বি। এর জন্য আমাদের খেয়াল রাখতে হবে যে আমরা প্রত্যেকটা উৎপাদক ইউজ করছি, সাথে আমাদের খেয়াল রাখতে হবে আমরা যখন সবগুলো গুণ দিব তখন আমাদের লসাগুতে এটাই ফেরত আসবে, ঠিক আছে? যেহেতু x প্লাস এ এই রাশিটার একটা উৎপাদক, এর জন্য আমরা x প্লাস এ আকারেও ভাঙাচ্ছি, ঠিক আছে? এটাই আমাদের সিম্পল ফর্মুলা। ডান। অপ্রকৃত ভগ্নাংশে আংশিক ভগ্নাংশ আমরা এইটা করার পরেই করব, তো ওটা নিয়ে তোমরা চিন্তা করবে না। তোমরা আমাকে বলো এই পার্টটা বুঝেছো কিনা। তো যেহেতু আশা করছি তোমরা এই পার্টটা বুঝেছো, এবার আমরা আমাদের বইয়ের যে সবচেয়ে কঠিন অঙ্ক তোমরা বলেছো আমাকে যে লাস্টের ম্যাথটা উদাহরণের, সেটা সলভ করব। তাহলে আমরা দেরি না করে চলে যাই। তাহলে এখন আমরা বেশি দেরি না করে আমরা আমাদের একটা ম্যাথ প্র্যাকটিস করব এবং একটা ম্যাথ প্র্যাকটিস করার পর আমরা অপ্রকৃত ভগ্নাংশে চলে যাব, কারণ কি আমাদের দুটাই পড়তে হবে, ঠিক আছে? আমরা এখন অপ্রকৃত ভগ্নাংশে প্রকৃত ভগ্নাংশের একটা উদাহরণ দেখব। আমরা কোন উদাহরণটা দেখব? আমরা আমাদের গণিত বইয়ের যে আমাদের গণিত বইয়ের যে লাস্টের উদাহরণটা আছে আমরা সেটা দেখব, ঠিক আছে? আমাদের গণিত বইয়ের লাস্টের উদাহরণ কোনটা? আমাদের গণিত বইয়ের লাস্টের উদাহরণ হলো এই যে দেখো উদাহরণ 7 যেটা, ঠিক আছে? তাহলে আমরা কোনটা দেখবো এখন? উদাহরণ 7 দেখব। তোমরা একটু দেখো উদাহরণ 7 কোনটা।
উদাহরণ 7 কোনটা? তোমরা আমাকে দেখো উদাহরণ 7, ঠিক আছে? আশা করি তোমরা প্রশ্নটা দেখেছো। এখন এটা আমরা সলভ করব। আমি প্রশ্নটা আগে উপরে বোর্ডে লিখে দেই। প্রশ্নটা কি? প্রশ্নটা হলো 1/x ইন্টু x স্কোয়ার প্লাস 1 এর হোল স্কোয়ার। দেখো কি সুন্দর না উদাহরণটা? হ্যাঁ, এখন এটা আমরা সলভ করা শুরু করি। এখন এটাকে আমরা ভাঙাবো। কিভাবে ভাঙাবো এটা আমরা একটু পরে সলভ করে দেখাবো। এটা আমি একটা শর্টকাট ট্রিক দেখাবো। এটা ইজ ইকুয়াল টু হলো আমাদের, আচ্ছা এখানে তো এটা ইজ ইকুয়াল টু হলো, দেখো আমরা x, এটাকে আগে আমরা উৎপাদকে বিশ্লেষণ করি। এটা হবে x ইন্টু x স্কোয়ার প্লাস 1 ইন্টু x স্কোয়ার প্লাস 1। এটা উৎপাদকে বিশ্লেষণ করলে এটা আসে। এখানে আমাদের কোন কেসটা কাজে লাগছে তোমরা আমাকে বলো, যে কোন কেসটা আমরা এখানে ইউজ করছি। এখানে আমরা দেখলাম যে উৎপাদকে বিশ্লেষণ করলে আমাদের 3টা রাশি আসে, এই জন্য আমরা 3টা ধ্যাস নিচ্ছি। হ্যাঁ, 3টা ধ্যাস নেওয়ার পর একটা নিচে লিখলাম x, আরেকটা নিচে লিখলাম x স্কয়ার প্লাস 1, আরেকটা নিচে লিখলাম হলো x স্কয়ার প্লাস 1 এর হোল স্কয়ার। কেন আমরা হোল স্কয়ার লিখছি? যাতে লসাগু করলে আবার এই জিনিসটাই ফেরত আসে, ঠিক আছে? এর জন্য আমরা কি করলাম, এখানে আমরা হোল স্কয়ার নিলাম। এখন দেখি আমরা উপরে কি হবে। এখানে দেখো এক মাত্রা বহুপদী, উপরে হবে a, এটা 2 মাত্রা বহুপদী, এটা হবে bx প্লাস c। এটা হলো 2 মাত্রার বহুপদী। ভিতরে ব্র্যাকেটের ভিতরে অংশটা কি 2 মাত্রার বহুপদী না? এটা হলো dx প্লাস e। ডান? তাহলে আশা করি এখন তোমরা বুঝতে পারছো কেন আমাদের বইয়ে এভাবে দেওয়া ছিল। তোমরা আমাকে বলো। ওকে ওয়েট দেখি, প্লবন বলেছে বুঝেছে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন আমরা দেখি। তাহলে এখন যেহেতু আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা আলোচনা করছি, তোমরা যারা ক্লাসে শেয়ার করোনি তারা অবশ্যই ক্লাসে শেয়ার করে ডান লিখবে। যেহেতু আমরা রমজান মাসে বাসায় বসে এত কষ্ট করে ক্লাসটা করছি, তাহলে উচিত যে বেশি থেকে বেশি মানুষ দেখা। তো আশা করি তোমরা সবাই ক্লাসে শেয়ার করবে। ওকে, তাহলে এখন দেখো এই পার্টটা। এখন আমরা কি জানি, আমরা আংশিক ভগ্নাংশ নির্ণয়ের ক্ষেত্রে কি করি, উভয়কে যে আমাদের যে লবে যেটা হরে যেটা আছে না সেটা দ্বারা গুণ করব। তাহলে এখন আমরা উভয় পক্ষকে এই যে এটা দ্বারা গুণ করব, লবে হরে যেটা আছে সেটা দ্বারা গুণ করব। এটাকে যদি আমরা গুণ করি তাহলে কি হবে, উপরেও সেম জিনিস গেলে গুণ হয়ে থাকবে 1। এটাকে যদি আমরা গুণ করি, দেখো x x কাটাকাটি যাবে, যেমন দেখো যদি এটা এরকম হয় x স্কয়ার প্লাস 1, আমরা গুণ করলাম উপরে, তাহলে x আর x কাটাকাটি যায়, তাহলে কি থাকে a ইন্টু x স্কয়ার প্লাস 1 এর হোল স্কয়ার। ডান? এখন দেখো আমরা এই জিনিসটা আবার এটার সাথে গুণ করছি, তাহলে কি দেখো তো, এই যে x ইন্টু x স্কয়ার প্লাস 1 এর হোল স্কয়ার। x কাটাকাটি যাবে না কারণ কি নেই নিচে, কিন্তু একটা x স্কয়ার প্লাস 1 আছে, তার মানে একটা x স্কয়ার প্লাস 1 কাটাকাটি যাবে। তাহলে bx প্লাস c ইন্টু x, একটা কাটাকাটি যাচ্ছে কিন্তু এখানে তো হোল স্কয়ার ছিল, আরেকটা আসবে না, ওটা দিব আমরা। ডান? এটা আমরা একটু পরে সলভ করব। দেখি এটা পাশে রেখে দিই, আমরা পাশে রেখে দিই। এটা আমরা একটা নিনজা টেকনিক দিয়ে সলভ করব খুব ইজিলি। তারপর হলো dx প্লাস e, এটাকে যদি আমরা একইভাবে গুণ করি, এই যে সম্পূর্ণ রাশিটা কাটাকাটি হয়ে যাবে, খালি থাকবে হলো x। তাহলে আমরা লিখে ফেলি, দেখি। হ্যাঁ, সবাই বলেছে বুঝেছে। আচ্ছা, তোমাদের জন্য আমি ব্ল্যাক পেনটা ইউজ করি, ওইটা দিয়ে বেশি স্পষ্ট দেখা যায়। তাহলে এখন দেখি। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন দেখি 1। এবার আমরা দেখি এগুলোকে আমরা সবগুলোকে গুণ করে দিব। 1 ইজ ইকুয়াল টু হলো a, এই যে এটাকে গুণ করে কি পাবো, x স্কয়ার। এই সূত্রে ভাঙালাম, আচ্ছা এটা ভাঙিয়ে দেখাই। x টু দি পাওয়ার 4 প্লাস 2x স্কয়ার প্লাস 1 প্লাস এটাকে গুণ করি bx প্লাস c x কিউব প্লাস x। এখানে আমরা কি করেছি, ax টাকে ভিতরে গুণ করে দিয়েছি, তাই না? ax টাকে ভিতরে গুণ করে দিয়েছি। আর এখানে দেখো এটাকে আমরা এটার সাথে এটা গুণ করব, এটার সাথে এটা গুণ করব, তাহলে হবে d x স্কয়ার প্লাস x, ঠিক আছে? dx স্কয়ার প্লাস ex। এখন দেখো, এখন আমি একটু শর্টকাট অ্যাপ্লাই করি। আমি এটাকে ভিতরে সবকিছুর সাথে গুণ করে দিব, তাহলে কি হবে ax টু দি পাওয়ার 4 ax টু দি পাওয়ার 4 2a x স্কয়ার প্লাস a, হলো না? 2
2a হোল স্কয়ার প্লাস a, bx প্লাস c কে আমরা এটার সাথে গুণ করব, তাহলে এটা হবে হলো bx x টু দি পাওয়ার 4 প্লাস bx টু দি পাওয়ার 4 প্লাস হলো bx স্কয়ার, bx স্কয়ার। আচ্ছা এটা লাইনটা মুছতে হবে। তাহলে আমরা সংক্ষেপে ব্র্যাকেট দুটোর ভিতরে যা যা আছে এগুলো গুণ করে দিচ্ছি। হ্যাঁ, তাহলে এখানে হবে হলো bx স্কয়ার প্লাস c দিয়ে দুটাকে গুণ করছি আবার, প্লাস cx কিউব প্লাস cx। হ্যাঁ, এখন দেখো এখন কি আছে, এখন আছে লাস্টের দুটো dx প্লাস dx স্কয়ার প্লাস ex। এখন আমরা সহগ সমীকৃত একটা ব্যাপার করব। যদি দুটি অভেদ, এখানে কিন্তু দুটো অভেদ, এই যে অভেদ, এই তিনটা যে ইয়া সাইন এটার মানে হলো অভেদ, যে x এর যে কোনো মানের জন্য এগুলো সত্য। যদি তিনটি অভেদ এভাবে থাকে তাহলে বলতে পারবো এই পাশের যে অভেদের যে সহগগুলো, যে এই পাশের যে অভেদের যে সহগগুলো আর এই পাশের যে অভেদের সহগগুলো সমান, মানে এই পাশে x টু দি পাওয়ার 4 এর সহগ যা, এই পাশের x টু দি পাওয়ার 4 এর সহগও তাই হবে, ঠিক আছে? আর এভাবেই মাত্রা অনুযায়ী সহগগুলো সমান হবে। তাহলে দেখো আমি এখন সহগগুলো সব একসাথে আনি, x টু দি পাওয়ার 4 কমন নেই, a আসবে, আর কি আসে এখান থেকে, b আসে, ডান। তারপর প্লাস আমরা x কিউব আছে এখানে, তাই না? x কিউব কমন নেই, x কিউব কমন নিলে কি কি আসে, x কিউবের সাথে খালি c আছে, ডান। তারপর দেখো এখানে দেখি স্কয়ার, x স্কয়ার কমন নেই, এখান থেকে আমাদের a আসে, 2a আসে, এই দেখো 2a, আর এখান থেকে আসবে হলো b, আর এখান থেকে আসবে হলো d, ডান। এখন আমরা x কমন নিব, x কমন নিলে হবে c প্লাস e, প্লাস x কমন নিলে c প্লাস e। আশা করি এই পার্টটা বুঝতে পারছো, এই পার্টটা খুবই ইজি। এখন দেখো এই পাশটা আমরা লক্ষ্য করে দেখছি এখানে খালি 1 আছে, মানে এখানে খালি ধ্রুবপদ আছে পুরো সমীকরণের মধ্যে। তাহলে মানে কি বাকিগুলো সহগ কত, মানে আমরা বলতে পারি এখানে x টু দি পাওয়ার 4 এর সাথে একটা সহগ ছিল, সেটা কত, 0, যার কারণে আমরা এটা দেখতে পাচ্ছি না। এখানে x কিউবের সাথে একটা সহগ ছিল, সেটা কত, 0, যার কারণে আমরা দেখতে পাচ্ছি না, তাই না? তার মানে এখানে x টু দি পাওয়ার 4 কিউব স্কয়ার যা সহগ আছে সবগুলো হলো 0, এর জন্য এখানে আমরা খালি 1 দেখতে পাচ্ছি। ওকে, এখন দেখি, এখন আমরা কিছু করব না, আমরা এখন সহগ সমীকৃত করে পাই এই ভাষাটা ইউজ করব, এই ভাষাটা ইউজ করে আমরা বাকি প্রবলেমটা সলভ করব। এই ভাষাটা ইউজ করে আমরা বাকি প্রবলেমগুলো সলভ করব। কি সলভ করব এখন দেখি। আচ্ছা, অভেদ কি? অভেদ হলো এমন একটা অভেদ হলো যে কোনো অভেদ চিহ্ন দ্বারা যদি আমরা দুটো সমীকরণকে প্রকাশ করি তাহলে ওই দুটো সমীকরণ x এর যে কোনো চলকের জন্য কি হবে, x এর মান যে কোনো মানের জন্য সত্যি হবে। তার মানে তুমি এখানে x এর মান যাই দাও না কেন সেই অভেদ মানে সেই সমীকরণটা তার জন্য সিদ্ধ হবে, ঠিক আছে? সেটাকে আমরা বলি অভেদ। যেমন মনে করো যে কোনো গাণিতিক সূত্র, এগুলো হলো অভেদ। তুমি x এর মান যাই দাও না কেন, 25 এর হোল স্কয়ার করবে, তুমি ওটাকে একটু ওভাবে সাজিয়ে নাও, x স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার ইজ ইকুয়াল টু 25 এর হোল স্কয়ারই আসবে, ঠিক আছে? এটা হলো একটা অভেদ। এখন দেখো এখানে দেখো x টু দি পাওয়ার 4 এর সহগ কত, a প্লাস b, কিন্তু a প্লাস এর এ পাশে তো দেখছি না। আমরা জানি অভেদের দুই পাশে কিন্তু আমাদের বহুপদী থাকতে হবে, তার মানে এখানেও ছিল কিন্তু এখানে তার সহগ ছিল 0, এর জন্য ভ্যানিশ হয়ে গিয়েছে। তাহলে আমরা লিখি, এখানে a প্লাস b ইজ ইকুয়াল টু হলো 0। হ্যাঁ, আবার দেখো c ইজ ইকুয়াল টু কত, x টু দি পাওয়ার কিউবের সহগও 0, c ইজ ইকুয়াল টু হলো 0, 2a প্লাস b প্লাস bd ইজ ইকুয়াল টু কত, 2a। আচ্ছা এখানে দেখি, হ্যাঁ, আর এখানে কিন্তু একটা প্লাস a হবে লাস্টে, এই যে এই জিনিসটা, এটা হলো আমাদের খালি যেটা 2a প্লাস b প্লাস d ইজ ইকুয়াল টু হলো 0। আর কি থাকে, x থাকে, x এরও কোনো এখানে পদ দেখছি না, তার মানে ওইটা সহগ 0। তাহলে কত হবে, c প্লাস e, c প্লাস e ইজ ইকুয়াল টু হলো 0। আর লাস্টে আছে a, আমাদের a আছে, দেখো এখানে একটা ইয়া আছে ধ্রুবপদ, তার মানে এর মান কত, a ইজ ইকুয়াল টু হলো 1।
এখন তোমার আমাকে এই ইকুয়েশনগুলো সলভ করে বলো বি ডি আর ই এর মান কত। এ আর সি এর মান আমরা সরাসরি পেয়ে গিয়েছি। তোমরা আমাকে বলো যে এখানে বি ডি আর এর মান কত হবে, বি ডি আর ই এর মান কত হবে। তোমরা আমাকে বলো যে বি ডি আর ই এর মান কত হবে। ঠিক আছে, তাহলে দেখো আমরা এখানে পেয়েছি এর মান আমরা পেয়ে গিয়েছি কত, এর মান হলো 1। তাহলে এখান থেকে আমরা বলতে পারি এ যদি 1 হয় বি এর মান হবে -1। ঠিক আছে, আবার দেখো এখানে বলা আছে 2a + b + d, তাহলে আমাদের এর মান হলো 1, তাহলে এটা হবে 2 - 1 + d = 0, তাই না? তাহলে আমি কি বলতে পারি d হলো 2a - 1 হলো +1 আর এখানে আসলে -1, d হলো 1। c + e = 0, c এর মান হলো 0, তার মানে কি +e = 0। সুতরাং ই এর মান কত, ই এর মান হলো 0। ডান। তাহলে এখান থেকে আমরা এই তো জুই আহমেদ আমাদের আনসার বলে দিয়েছে, তাসফিয়া মেহজারিন আমাদের আনসার বলেছে, গ্রেট। মোহাম্মদ আব্দুল হাদি আজকে খুব ভালো পারফর্ম করেছে। তাহলে এই মানগুলো যদি আমরা শুরুর সমীকরণে বসাই তাহলে আমরা মান পেয়ে যাব। শুরুর সমীকরণটা কি ছিল, এরকম ছিল x² x² কত ছিল এটা, হ্যাঁ +1 + x টু দি পাওয়ার x² + 1 এর হোল স্কয়ার। আমাদের শুরুর সমীকরণটা ছিল এভাবে x, এখানে ছিল a, তাহলে আমরা a এর মান বসাই, a এর মান হলো 1। এখানে ছিল bx + c, b কত, এখানে b হলো -1, তাহলে হবে -x। c এর মান কত, 0, তাহলে 0 আর লিখতে হচ্ছে না। এখানে কত dx + e, এখানে d কত, d এর মান হলো -1 -dx। ঠিক আছে, -x আর হলো +e, e এর মান কত, 0, আর লিখতে হচ্ছে না। তাহলে এখানে আমাদের প্রকৃত ভগ্নাংশের আলোচনাটা শেষ। এখন আমরা সংক্ষেপে অপ্রকৃত ভগ্নাংশ নিয়ে আলোচনাটা করে ফেলবো। অপ্রকৃত ভগ্নাংশের ক্ষেত্রে আমি তোমাদেরকে ও যে গতবারের মতো প্রকৃত ভগ্নাংশের মতো লিখে দিব, তোমরা স্ক্রিনশট তুলে নিবে। হ্যাঁ, তাহলে আমরা দেখি, এখানে দেখি আমরা অপ্রকৃত ভগ্নাংশের ক্ষেত্রে কি হবে। অপ্রকৃত ভগ্নাংশের ক্ষেত্রে আমি আগে লিখে দিচ্ছি, তোমরা তুলে নাও। x² + x + a = হলো a + b by x - a + c by x minus plus। তাহলে অপ্রকৃত ভগ্নাংশের ক্ষেত্রে কি হচ্ছে, অপ্রকৃত ভগ্নাংশের ক্ষেত্রে আমরা একটা 1 ধ্রুবপদ রাখছি। ঠিক আছে, এখানে একটা a ধ্রুবপদ রাখছি, আমাদের গণিত বইয়ে সরাসরি দেওয়া আছে এই ধ্রুবপদটা হবে 1, বাট হায়ার ক্লাসে উঠলে জানবে যে এখানে একটা ধ্রুবপদ হবে, এটা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রকম হতে পারে। বাট যেহেতু আমাদের গণিত বইয়ে 1 দেওয়া আছে, তোমাদের আলোচনার সুবিধার জন্য আমি এটা 1 দিয়ে দিই। অপ্রকৃত ভগ্নাংশ কখন হবে, যখন হরের মাত্রা is less than equal to লবের মাত্রা, less than equal to। এখন আমি তোমাদের বলি, তোমাদের 9-10 এর বইয়ে খালি ইকুয়াল টু যেটা, যেখানে হরের মাত্রা লবের মাত্রা সমান, সেটা নিয়ে আলোচনা করা আছে। এর জন্য আমি আর তার পরের স্টেজে যাচ্ছি না, তাহলে তোমরা ঘুরিয়ে ফেলবে। তাহলে এখানে আমরা কি, হরের মাত্রা লেস দ্যান ইকুয়াল টু লবের মাত্রা। এখানে দেখো আমাদের মাত্রা কি ইকুয়াল টু আসছে, উপরেও স্কোয়ার নিচেও স্কোয়ার, তাহলে এভাবে। আর এক্ষেত্রে সহগ হবে 1, সহগ হবে 1। এটা আমরা কিভাবে নির্ণয় করব, আমরা যে এখানে যে আমাদের রাশিটা দেওয়া আছে x² এবং এখানে যে আমাদের যে x² এর যে মানে মুখ্য পদ, সেটাকে আমরা ভাগ করেছি। দেখো এখানে মুখ্য পদ হলো x², তুমি যদি এটা সম্পূর্ণটাকে গুণ করো, তাই না, আমি এটা গুণ করে দেখাই, x² + xb + xa + b², তাই না। এখানে দেখো এখানে কত, এখানে মুখ্য পদ ছিল x², আমরা যদি দুটোকে ভাগ করি তাহলে আনসার কত আসে 1।
তো এখানে আর বেশি কিছুই না, আমরা যে হরের মুখ্য পদ এবং লবের মুখ্য পদ দুটোকে ভাগ করব, ভাগ করলে যেটা আসবে সেটা প্রথমে যোগ আকারে লিখবো। এক্ষেত্রে 1 এসেছে, এর জন্য আমরা 1 লিখছি। তাহলে আশা করি তোমরা এভাবে বাকি প্রবলেমগুলো সলভ করতে পারবে। এবং এই বাকি যে অংশটা সেটা হলো একদম প্রকৃত ভগ্নাংশের মতো। তো এটাই ছিল অপ্রকৃত ভগ্নাংশের ক্ষেত্রে একটু আলাদা ব্যাপার। এখন তোমাদের চলে আসি এই কুইজটা। এই কুইজটা সলভিং এর মাধ্যমে আজকে আমরা আমাদের ক্লাসটা শেষ করব। এখন এই কুইজটা কিভাবে সলভ করব আপু? এই কুইজটা কিন্তু তোমরা ওই যে প্রকৃত ভগ্নাংশের যে নিয়মগুলো শিখালাম ওভাবে করবে, a/x + এত, b/, এত। কিন্তু আমি এখন তোমাদের শেখাবো একটা ট্রিক। ট্রিকটা কি? তোমাকে যে আমি রাশিটা দিয়েছি, তুমি এই রাশিটা 2 বার তুলবে, উপরের লব না লিখে। এই দেখো x + 4, x + 3, x - 3, x + 4 আর x - ঠিক আছে। উপরে আমরা আপাতত কিছু লিখছি না, উপরে আমরা আপাতত কিছু লিখছি না। এখন দেখো আমরা কিভাবে আংশিক ভগ্নাংশটা নির্ণয় করতে পারি। x + 4, আমরা দেখো x + 4 এ x এর জায়গায় কত বসালে x + 4 এর টোটাল মান 0 আসে, একটু বলো তো আমাকে। তাহলে দেখো তো x + 4 = আমরা বলছি 0। তাহলে যদি আমরা x এর মান বসাই -4, তাহলে এই টোটাল রাশিটা মান আসবে 0। তাহলে আমরা এই -4টা বাকি সব জায়গায় বসাবো। বাকি কোথায় কোথায় বসাবো? সব জায়গায়। যেমন মনে করো এখানে ছিল x - 3, আমরা লিখবো -4 - 3, ঠিক আছে। এটা ছিল x - 3, মানে x - 3 তে x এর জায়গায় আমরা -4 বসাচ্ছি। উপরে ছিল 9x + 2, আমরা লিখলাম 9, আমরা গুণে লিখলাম -4, লিখলাম +2, ডান। এখানেও সেম কাজ, এটা হলো x + 4 দেওয়া। এখানে দেখো x - 3 কে যদি আমাদের 0 প্রমাণ করতে হয়, তাহলে আমরা x এর মান কত দিব? x এর মান 3 দিলে x - 3 এর মান কত? 0। তাহলে আমরা দেখো এখানে আমরা 3 বসাবো, সব জায়গায় 3। এখানে হবে হলো 3 + 4, এখানে ছিল x + 4, এটার জায়গায় আমরা লিখলাম হলো 3 + 4। উপরে আমরা লিখবো 9 × 3 + 2, ডান। এখন তোমরা এটা সলভ করে বলো এটার आंसर কত আসে। তুমি দেখবে যে এই পার্টটার आंसर আসবে হলো -7, আর এই পার্টটার आंसर আসবে হলো 4 নং 36, -36 থেকে আমরা 2 যোগ করছি, তাহলে কত হবে? -34, -34, তাই না? মাইনাস আর মাইনাস কাটা যাবে, তাহলে এটা হবে হলো 34/7। আর এই পার্টটা আসো, এই পার্টটার ক্ষেত্রে মানটা হবে হলো 3 নং 27, 27 যোগ 2 কত? 29, এটার মান হবে হলো 29। এবং এই যে 7, 4 + 3 কত? 7, /7, তাহলে টোটালটার মান কত? 29/7। তাহলে আমাদের মেইন রাশি যেটা হবে সেটা হবে হলো, আমি এখানে লিখে দিই, আচ্ছা এটা আমাদের উত্তরেই লেখা আছে, তবু এখানে লিখে দিই 34/x + 4, এখানে হবে 7 + 29/7x - 3, ঠিক আছে। তো এটাই ছিল আমাদের নিনজা টেকনিক। আর আশা করি আমরা যে আজকে ট্রিকগুলো শিখলাম তার মাধ্যমে আমরা সবগুলো আনসার করতে পারবো। হ্যাঁ, এখন সবাই এ বলছে, আগে কিন্তু সবাই বি বলেছিলেন। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে আমাদের ক্লাস এখানেই শেষ। আগামী ক্লাসে আবার আমাদের ইনশাল্লাহ দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে, বাসায় থাকবে। আল্লাহ হাফেজ।